তিনি মারা যাওয়ার পর তার বই বেরোনো বন্ধ হয়ে গেল, এই জিনিসটা আমাকে খুব স্ট্রাইক করেছিল। সেই বইটার অ্যাকচুয়াল দাম ছিল 400 টাকা। 2015-16 কি ওরকম সময়তে 50% দামে, মানে 200 টাকায় বইটা বিক্রি হয়েছে। সকলের এমন ফের যে সে সময় জানতে পারিনি। সেই বইটা এখন সিগালের ওয়েবসাইটের দাম 10,000 টাকা। আমি সিগালকে ফোন করেছিলাম, কিন্তু ওরা 10,000-ই বেচবে বলেছে। বিভিন্ন যখন পুরোনো বইয়ের গ্রুপে সেই বইটা বিক্রি হয়, তখন কিন্তু বলা হয় বইটার এমআরপি 10,000 টাকা। এরকম হয়েছে, সৌমিকজিটু একদিন কাজ করছেন দেশে বসে, অনেক রাত হয়ে গেছে, উনি মাঝখানে টুক করে ঘুরে এলেন, একটা বক্তৃতা দিয়ে চলে এলেন, দিয়ে এসে আবার কাজ করছে, সে রাত্রি 10টা বেজে গেছে। এই নিষ্ঠা বোধহয় আমাদের আমাদের নেই, এই প্রজন্মের নেই। আমার খুব একটা মনে হয় না যে কোর্স করে সম্পাদনা শেখা যায়। খুব খুব কঠিন কাজটা করা, মানে এতটাই কলকাতা কেন্দ্রিক আমাদের এইটা ব্যাপার স্যাপার। আসলে আমি না ভাবিনি যে 1 নম্বর খণ্ডটা এত লোকের ভালো লাগবে। আমি যেভাবে ভেবেছিলাম বইটা, ছাপার পরে যেটা হয়েছে সেটা এক নয়। মানে এমন নয় যে খারাপ হয়েছে, মানে বইটা সাজানোটাই যেভাবে ভেবেছিলাম সেটা শেষমেশ হয়নি। বাংলা বইয়ের লেখক, কবি, সম্পাদক, এরা না বেশি সময় ভাবেন যে কৃতজ্ঞতা স্বীকারে নিজে বাদে, মানে অন্য কারোর নাম দিলে তার ওজন কমে যায়। নন্দন লিটল ম্যাগাজিন বইমেলা, মানে লিটল ম্যাগ মেলা, সেখানে আমাদের এক কবি বন্ধু সন্দীপন চক্রবর্তী একদিন আমাকে বলেন যে আজকে চলো তোমার সঙ্গে একটা ছেলের আলাপ করিয়ে দিই, তোমারই বয়সী হবে, তোমার থেকে একটু ছোট, এক বই পাগল ছেলে। এবার বই পাগল বললে আপনাদের প্রথম কি মনে হয়? যে পড়ুয়া, বই পড়ুয়া সেরকম। তা আমার সঙ্গে আলাপ হলো, ছিপছিপে, খুব বাগ্মী, প্রচুর কথা বলে সেই একটা ছেলে, আমার থেকে বয়সে কম। সেই ছেলে উজ্জ্বল এক ছেলে, এবং তার সঙ্গে আমার যখন প্রথম পরিচয় হচ্ছে যেদিন, তার কয়েকদিন আগে তার সম্পাদনায় একটি বই বেরিয়েছে, এবং যে বই বেরিয়েছে সেটি খুব উল্লেখযোগ্য, এবং বইয়ের বিষয়বস্তু শুনে আমি খুব অবাক হয়েছিলাম। সেই প্রসঙ্গে পরে আসছি। তা এই বই পাগল যে ছেলেটি, সেই ছেলেটি এক অবাক করা ছেলে। কারণ আমরা কেউ কেউ বই পড়ি, কেউ হয়তো বইয়ের সম্পর্কে টুকটাক খোঁজ খবর রাখি। এই ছেলেটি বইয়ের খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে যা যা আছে তাকে যেন খোঁজ রাখতেই হবে। তার বাড়ি মফস্বল, সেখান থেকে বইমেলায় প্রায় প্রত্যেক দিন পারলে সে চলে যায়, কোনো না কোনো ভাবে, নানান ঝামেলা বন্ধ হোক, যে কোনো করেই হোক, সে ঠিক যেন পৌঁছে যাবে বই পাড়ায়। সেখানে নতুন কি কি বই বেরোচ্ছে, বইয়ের খোঁজ খবর, সেই বইয়ের প্রচ্ছদ কেমন হয়েছে, মলাট কিরকম, কিরকম বাঁধাই হয়েছে, সম্পাদনা কিরকম হয়েছে, কি ফন্ট ব্যবহার করা হয়েছে, কি পাতা ব্যবহার করা হয়েছে, সবকিছু যেন খোঁজ খবর তাকে রাখতে হবে। এবং আরো আশ্চর্যের কথা, শুধু একা সে বই পড়ে খুশি নয়, তার আশেপাশের যে বন্ধুবৃত্ত আছে তাদের সবাইকে, যে কোনো ভালো বই বেরোলেই, এটা পড়েছো, এই বইটা পড়ে দেখো, এই বইটা দেখো, এই বইটা দেখো, দেখো খুব দারুণ বই। আমি নিজে তার সঙ্গে অনেক বই মেলায় ঘুরেছি, এবং অনেক অনেক বইয়ের সন্ধান আমি তার থেকে পেয়েছি। এরকম বই বন্ধু যদি না থাকতো, আমি অনেক বইয়ের খোঁজ পেতাম না।
আমার প্রবল ভালোবাসার হিংসের পাত্র আজকে আমাদের অতিথি। আজকে আমার বন্ধু হিসেবে ঠিক নয়, আমার একজন বইপাড়ার একজন তরুণ সুদক্ষ সম্পাদক হিসেবে আজকে তার সঙ্গে আড্ডায়। অয়ন দত্ত, কেমন আছিস বল? আছি, কলকাতা থেকে শিলিগুড়ি ডেলি প্যাসেঞ্জারি করে চলছে, কাজে চলছে, জীবনে চলছে। আমি একদম প্রথমে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণটা হচ্ছে যে অয়ন ঠিক সময়ে পৌঁছে গেছিল এই আড্ডায়, কিন্তু আমার একটুখানি দেরি হয়েছে, এবং একটুখানি নয়, বেশ কিছুটা দেরি হয়েছে। অয়নকে বসে থাকতে হয়েছিল অনেকক্ষণ, তার জন্য সরি। আমি আহ, তোর সঙ্গে আড্ডায় যাব তার আগে আমি গতকাল তোর কাজগুলি আমি দেখছিলাম, এবং সেখানে আমি একটুখানি তোর কি কি কাজ আছে আমি সেই বিষয়টা একটুখানি বলে নিই। অনেকেই জানেন বইপাড়ায় যারা আছেন, কিন্তু যারা ইন্টারভিউ দেখছেন অনেকেই হয়তো বইপাড়ায় যদি সেরকম ভাবে না জানেন, আমি একবার বলছি, তুই একটু দেখে নে, যদি ভুল কিছু বলি তাহলে ঠিক করে দিস। 2021 সাল বাণী শিল্প থেকে বেরোচ্ছে অগ্রন্থিত প্রবন্ধ সংগ্রহ পূর্ণেন্দু পুত্রের, এবং তোর সঙ্গে আমার যখন দেখা হয় এই বইটার কথা আমি বলছিলাম যে এই বইটা তার কিছুদিন আগে তখন বেরিয়েছে। এটা বেরিয়েছিল পূর্ণেন্দুর জন্মদিনে, 2রা ফেব্রুয়ারি। হুম। বই ছেপে এসেছিল 1 ফেব্রুয়ারি সন্ধে 6:30টায়। আচ্ছা। আমি জাস্ট অফিস করে বাড়িতে ঢুকেছি, হাত পা ধুয়েছি, তার ঠিক পর বাণী শিল্পের সুমন দা ফোন করেছিল যে অয়ন বই ছাপা হয়ে এসছে আর ওটা এখন বিভিন্ন দোকানে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তা ওই সন্ধ্যাটা আর কি খুব স্মরণীয় সন্ধ্যা আমার কাছে। তো আমার খুব ইচ্ছা ছিল যখন ছেপে আসবে আমি তখনই বইটা দেখবো, সেটা আর হয়নি। হুম। তার পরদিন যথারীতি অফিস গেছি এবং অফিস থেকে প্রায় 1 ঘন্টা আগে বেরিয়ে গেছিলাম বাণী শিল্পে সেই বইটা দেখতে আর কি। কারণ আমার খুব ভয় ছিল, সে ভয় এখনো আছে, কোনোদিনও হয়তো যাবে না, যে নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে, ফর্মা মিসিং হয়েছে, নয়তো প্রচ্ছদের রং ঠিক আসেনি, নয়তো দেখবো কোনো পাতা হয়তো কেটে বাদ গেছে বা বাধাইয়ে মাঝখানটা চেপে গেছে, এই বিভিন্ন রকমের ইস্যু আর কি। তো শেষমেশ কিছু হয়নি, কারণ আমি পৌঁছবোর আগেই হয়তো বেশ কিছু বই বিক্রি হয়ে গেছে এবং ওরা অ্যাডও দিয়েছিল আর কি। যাই হোক, এই ভয় চলছে, চলবেও। আমি ওই নন্দন বইমেলায় যখন যাই, হ্যাঁ, হ্যাঁ। লিটল ম্যাগ মেলায়, হ্যাঁ, তার আগে আমি গেছিলাম হচ্ছে কলেজ স্ট্রিট। মানে আমার প্ল্যান ছিল, এমনি তো যাওয়া হয় না এখান থেকে খুব একটা, প্রথমে কলেজ স্ট্রিট যাব, সেখান থেকে নন্দন লিটল ম্যাগে যাব। তা কলেজ স্ট্রিটে আমি যখন যাই, আমার মনে আছে দে বুক স্টোর, ওই দেজের পিছনে যে ইয়েতে, সেখানটায় আমি যাই, এবং ওখানটায় এই বইটা ডিসপ্লে করা ছিল, অগ্রন্থিত প্রবন্ধ সংগ্রহ। আমার যে জিনিসটা খুব অবাক লেগেছিল, যেটা আমি তোকে জিজ্ঞাসাও করব, এখনই করে নিচ্ছি একবারই, সেটা হচ্ছে যে পূর্ণেন্দু পত্রী খুব লুকায়িত নাম নয়, মানে হাইলি সেলিব্রেটেড, এবং তার প্রচুর কাজ, সেটা হচ্ছে যে জনসমক্ষে আছে। সেখানে অগ্রন্থিত প্রবন্ধ সংগ্রহ একটা বই, মানে একটা দুটো লেখা পাওয়া গেল অগ্রন্থিত, সেটা অনেক সময় হয়, কিন্তু অনেকগুলো লেখা যেগুলি গ্রন্থিত হয়নি, সেই প্রবন্ধ সংগ্রহ, এই কাজটা মানে কতটা কঠিন ছিল? তুই যখন এই প্রজেক্টটা নিজে যখন নিচ্ছিলি, তখন কি এরকম মনে হয়েছিল যে এতগুলো লেখা সেই রকম ভাবে অগ্রন্থিত সত্যিই আছে? এটা খুব না অদ্ভুত ভাবে শুরু হয়েছে। আচ্ছা, এই প্রশ্নটা 2 রকম উত্তর আছে। এক হচ্ছে কাজটা আমি ওভাবে নেইনি। আমার এখনো মনে আছে 14ই জুলাই 2020 সুমন দা ফোন করেছিল বাণী শিল্প থেকে যে এরকম একটা বইয়ের কথা ওরা ভাবছে, কারণ পূর্ণেন্দুবর্তীর বই মার্কেটে মানে বাংলা বাজারে যে কটা পাওয়া যায় সেটা খুবই কম তার সমগ্র বইয়ের নিরিখে। মানে তার বই হয়তো আছে 100-র বেশি, কিন্তু যে কটা বই পাওয়া যায় সেটা বোধহয় তার 1/5 নয়। এটা খুবই হতাশজনক একটা ব্যাপার। রিপ্রিন্টও হয়নি, দেশের কিছু বই ছাড়া, প্রতিক্ষণের কিছু বই ছাড়া হয়তো কোনো বই আর রিপ্রিন্ট হয়নি।
তা সেই সূত্রে আমাকে বলা হলো যে তুমি কাজটা করবে কিনা একবার দেখো। তো আমি তার অনেকদিন আগে থেকেই পূর্ণেন্দুর ফ্যান, কিন্তু সম্পাদনার কোনো ইচ্ছা আমার তখনো অবধি ছিল না। এই সম্পাদক হওয়ার ইচ্ছা আমার এখনো নেই। আমি পাঠক আছি, ওটাতেই ঠিকঠাক। তা তারপরে যা হোক কাজটা শুরু হলো। আমার কাছে বেশ কিছু লেখা ছিল, সেগুলো জড়ো করা হলো, সেগুলোকে বিষয় ভিত্তিক করে ভাগ করা হলো, ভাগ করে বাণী শিল্পের অবনী জেঠুর সঙ্গে বসা হলো, বসে মোটামুটি একটা বই করার দিকে যাওয়া হলো আর কি। তো সেটা তারপরে বহুত কাটাছেঁড়া হয়েছে। আহ আমার সম্পাদকীয় ঠিকঠাক হয়নি লেখা, সেটা অবনী জেঠু ঠিকঠাক করে দিয়েছেন। সুশোভনদা অনেক ওই সময় সাহায্য করেছিল, এখনো করে। আহ, তো যাই হোক, এখন 5 বছর কি 4 বছর আগে সেই কাজে ফিরে গেলে দেখতে পাই কাজটা মোটেই ভালো হয়নি। কাজে অনেক খুঁত রয়েছে, কিন্তু যা হয় প্রথম কাজ, কিন্তু এবং খুব প্রয়োজনীয় একটা কাজ। প্রয়োজনীয় কাজ। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে ধরো পূর্ণেন্দু মারা গেছেন 97 সালে, সেটা 2021 সাল। তখনও অব্দি পূর্ণেন্দুর কোনো নতুন বই বেরোয়, যতদূর মনে হয় ঠিকই বললাম। তো আমার এইটা খুব খারাপ লেগেছিল যে একটা লোক, এত বড় একটা লেখক, সেলিব্রেটেড লেখক, শুধু লেখক না, শুধু লেখক না, মানে অন্যান্য মানে হ্যাঁ, প্রচ্ছদ শিল্পী শিল্পী থেকে শুরু করে হ্যাঁ। সিনেমার ডিরেক্টর থেকে শুরু করে সমস্ত কিছু, মানে যত রকম বোধহয় কাজ হয় সব কাজই সব করে কাজই গেছেন। করে গেছেন। তিনি মারা যাওয়ার পর তার বই বেরোনো বন্ধ হয়ে গেল, এই জিনিসটা আমাকে খুব স্ট্রাইক করেছিল। কিছু বই রিপ্রিন্ট অবশ্যই হয়েছে। তুমি যদি এখনো ডেজের যে বইগুলো আছে সেগুলো রিপ্রিন্ট দেখো, তাহলে দেখবে সেই রিপ্রিন্টের মাঝখানে অনেক অনেক বছর গ্যাপ আছে। 7-8 বছর গ্যাপ আছে, কোনটায় 10 বছরেরও গ্যাপ আছে। এই জিনিসগুলো খুব খারাপ লেগেছিল আর কি। তো যাই হোক, তখন খুবই অল্প সংখ্যক লেখা, বোধহয় 17 কি 18টা লেখা দিয়ে অগ্রন্থিতটা প্রকাশ করা হয়েছিল। কারণ তখন আরো কিছু লেখা ছিল, ভরা কোভিড, কোনো লাইব্রেরি প্রায় খোলা নেই, যা লেখা সম্পূর্ণ ব্যক্তিগত সংগ্রহ থেকে নেওয়া। তাতে আমার বিভিন্ন দাদা দিদিরা সাহায্য করেছিল। তা এখন আমার কাছে প্রায় 150-র বেশি অগ্রন্থিত লেখা আছে। তো সেই নিরিখে দেখতে গেলে এখন ওই কাজটা করা উচিত হয়নি আর কি। সেইগুলি নিশ্চয়ই বেরোবে আস্তে হ্যাঁ, আস্তে। সেইগুলো অগ্রন্থিত 2 বা 3 করে বেরোচ্ছে না, সেইগুলো যেরকম পরিমার্জিত। সামনে যে কলকাতা সমগ্র আসছে, তো সেখানে যেরকম বেশ কিছু লেখা যাচ্ছে। এরপরে যেরকম সত্যজিতের বইটা করা হলো, পূর্ণেন্দুবর্তীর সত্যজিৎ, সেখানে মূলত অগ্রন্থিত লেখাই গেছে। এরপরে যে শিল্প সমগ্র বা সাহিত্য সমগ্র হবে ধরো, সেখানে অগ্রন্থিত গুলো ওভাবে ওভাবে জুড়ে যাবে। আলাদা করে অগ্রন্থিত প্রকাশ আমি করতে চাইছি না, কারণ সেটা আমার মনে হয় একটা বইকে আগে অগ্রন্থিত 2, 3, 4 করে আমি বার করলাম, সেখানে শিল্প থাকলো, সাহিত্য থাকলো, ভ্রমণ থাকলো, সবকিছু থাকলো। তারপরে সেখান থেকেই কেটে কেটে সেগুলো আবার সমগ্রেই গেল, এবং দুটো বইয়ের ক্ষেত্রেই সম্পাদনা যদি আমি করি, তাহলে মনে হয় এটা পাঠককে ঠকানো হয়। একদম। এরপরে 2022 সালে আমি তোর টাইম গ্রাফটা দেখছিলাম, 2021, 22, 23, 24, হ্যাঁ পরপর 4 বছর হচ্ছে তোর বই, তোর সম্পাদনায় বই বেরিয়েছে। 2022-এ সিমিকা থেকে বেরোচ্ছে সত্যজিৎ 100, যেটার খুব সম্ভবত এখন 3rd এডিশন চলছে। মানে এটাও বোঝা যাচ্ছে যে এটা একটা বিপুল চাহিদা এই বইয়ের, সত্যজিৎ 100। এটাতে একটি গন্ডগোল আছে, সেটা হচ্ছে এই বইটার ফার্স্ট আর সেকেন্ড যে এডিশন সেটি আমি করিনি। আচ্ছা। সেকেন্ড এডিশন যেটা, সেটা আমাকে উজ্জ্বল চক্রবর্তী, মানে উজ্জ্বল জেঠু হয় আমার, উনি আমাকে গিফট করেছিলেন। তা আমি রাত্রে পড়ছি বইটা, পড়তে পড়তে জেঠুকে হোয়াটসঅ্যাপ করলাম যে জেঠু, এত ভালো একটা বই, এত অসামান্য সব লেখা আছে, সত্যজিতের এমন এমন দিক নিয়ে লেখা যেদিকে কেউ কোনোদিন আলো ফেলেননি, যেরকম হয় জেঠুর লেখা যেরকম হয়ে থাকে আর কি, বিশ্লেষণ ধর্মীয়। হ্যাঁ। তা সেই বইটা ঠিক মতন না সম্পাদনাটা মনে হচ্ছে করা হয়নি। সম্পাদনা না করলেও বইটা ঠিক মতন সাজানো হয়নি, মানে
খুব বেসিক জিনিস, ধরো কোনো চ্যাপ্টার ডান দিক থেকে শুরু হয়, ডান দিকের পাতা থেকে, বা ফ্লাই লিফ যাকে আমরা বলি, সেই ফ্লাই লিফ ডান দিকে থাকে, বা দিকে থাকে না। সেই বইতে সেরকম ছিল। বইয়ের সাজানো ঠিক মতন ছিল না, বইয়ের ব্লার ঠিক মতন ছিল না, তো বিভিন্ন রকমের গন্ডগোল ছিল। তো তারপর জেঠু ওই প্রকাশকের সঙ্গে কথা বলেছেন, সুগন্ধার সঙ্গে কথা বলে বললেন যে ওই বইটা প্রায় শেষের মুখে, খুবই চাহিদা ছিল বইটার। তা আমাকে খুব করে বললেন যে তুমি তাহলে তোমার যেরকম মনে হচ্ছে একবার সাজিয়ে দেখো। তো সেই তখনকার বই, সেকেন্ড এডিশনের, আর আমি যে বইটা সাজিয়েছি শুধুমাত্র আগের এডিশনে যে কটা লেখা ছিল সে কটা লেখা রয়েছে, তার সঙ্গে আরো প্রচুর লেখা জুড়েছে। সঠিকভাবে কটা লেখা আমার মনে নেই, তবে সেসব ছাড়াও বইতে প্রচুর ছবি গেছে, বইয়ের মাঝখানে মাঝখানে ছবি গেছে, ফুল পেজ ছবি গেছে, এবং বইয়ের পুরো ব্লার্ব চেঞ্জ করেছি, বইয়ের পুস্তানি চেঞ্জ হয়েছে। তা এই বইটা নিয়ে আসলে আমি আর জেঠু অনেক এক্সপেরিমেন্ট করেছি। মানে তখন আমার 21 সালে বই বেরিয়েছে, আর তার পর পর কাজ চলছে, এবং একটা বই যেটা আমি আগে করেছি অগ্রন্থিত পূর্ণেন্দুবতী যে বইটা, আহ, সেটাতে কোনো ছবি ছিল না। আর এই বইটা মূলত ছবির বই। আমরা প্রথমে ঠিক করেছিলাম, প্রয়োজনীয় ছবি, মানে ছবিগুলি হ্যাঁ, দরকার। আমি আর যেটু ঠিক করেছিলাম যে এই বইতে সত্যজিতের কোনো ছবি দেবো না, সম্পূর্ণটা সত্যজিৎকে নিয়ে বই, কিন্তু প্রচ্ছদ ছাড়া। প্রচ্ছদ ছাড়া আমি সত্যজিতের কোনো ছবি দেবো না। ওটা কৃষ্ণ চাকির প্রচ্ছদ করা, অসামান্য একটা প্রচ্ছদ। তো তাহলে কি দেবো? তখন দেওয়া হলো সত্যজিতের কাজ। এবার সত্যজিতের কাজ বললেই মনে পড়ে হয় খেরোর খাতা, মানে ছাপার মতন করে, হয় খেরোর খাতার জিনিস নেওয়া হচ্ছে, নয়তো প্রচ্ছদ নেওয়া হচ্ছে। তো আমরা কি করেছিলাম, খেরোর খাতা থেকে বিভিন্ন বিভিন্ন লাইন তুলে, গোটা খেরোর খাতা নয়, বিভিন্ন লাইন তুলে সেই লাইনটার ব্যাখ্যা যেখানে যেখানে এসছে সত্যজিতের ঠিক সেইটুকু লাইন, সেই 2 লাইন কি 1 লাইন বা কটা অক্ষর কেটে ওখানে বসানো হয়েছিল। আর কিছু প্রচ্ছদ ফুল পেজ ছাপা হয়েছিল, এবং তার তলায় আমি জেঠুকে দিয়ে আহ জোর করিয়ে রীতিমতন সেই প্রচ্ছদের তলায় 5-6 লাইন লিখিয়েছিলাম। মানে সেটা সম্পূর্ণ প্রচ্ছদ থেকে অন্য রূপে একটা দেখা হচ্ছে এরকম, বা সত্যজিতের প্রচ্ছদ না হলে অনেক যে আর্ট ওয়ার্ক রয়েছে সেইগুলো দেখা হচ্ছে। এটা খুব একটা এক্সপেরিমেন্টাল বই, কারণ এটি একেবারেই সত্যজিতের সিনেমা নিয়ে বই নয়, বা সত্যজিতের সাহিত্য নিয়ে বই নয়। এটা মূলত সত্যজিতের মনন, সেটা নিয়ে বই আর কি। এর মধ্যে সিনেমা আছে, বিজ্ঞান আছে, সাহিত্য আছে, শিল্প আছে, যে যে ক্ষেত্রে আগ্রহ ছিল সেই সমস্ত বিষয়গুলো কিছু নিয়ে একটা বই। সুতরাং বই নামটা একই রয়েছে, সত্যজিৎ 100, সেই নামটি আমার দেওয়া নয়, আমি দিলে হয়তো এই নামটি দিতাম না, কিন্তু যেহেতু ওই নামে বইটা রয়েছে এবং সেটা বহুল বিক্রিত বই, তাই সেটা চেঞ্জ করা হয়নি। প্রকাশিত হওয়ার পর প্রচুর কথা উঠেছিল যে কেন পরিমার্জিত এবং পরিবর্ধিত করে আবার বেরোচ্ছে, এবং তারা কি করবেন যারা আগে কিনে রেখেছে বইটা। বইটা যেহেতু অনেক প্রচার পেয়েছিল, কিন্তু তারপর আমি প্রকাশক বিভিন্ন সময় বিভিন্ন জনকে টুকটাক উত্তর দিয়েছি, আর ফেসবুকেও দিয়েছি বা সাক্ষাৎও দিয়েছি। তবে এর মধ্যে অনেকেই সেই বইটা যখন দেখেছে এবং অনেকেই কিনেছে, তখন বলেছে যে না, কেনাটা সঠিক হয়েছে, কারণ অনেক কিছু পাল্টে গেছে। টেক্সট ছাড়াও বাকি যেটুকু অ্যাড হয়েছে, যেভাবে অ্যাড হয়েছে, বইয়ের ফর্মটা যেভাবে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এইটা করে আমি অনেক কিছু শিখেছি, মানে সেটা পেজ লেআউট থেকে শুরু করে আগে একটা বই প্রায় সম্পাদিত নয় বা সুসম্পাদিত নয় বলা যেতে পারে, যতদূর মনে পড়ছে সম্পাদনার কারোর নামও ছিল না, সংকলক হিসেবে কারোর নাম ছিল। সেই ক্ষেত্রে দেখলে ঠিকই আছে, কারণ সংকলক আর সম্পাদনা তো এক জিনিস নয়। তো এই বইটি খেয়াল করে দেখো, এই বইতে টাইটেল পেজে এবং অগ্রন্থিত প্রবন্ধ সংগ্রহ, এই দুটো বইতেই টাইটেল পেজে আমার নাম নেই সম্পাদক হিসাবে, আমি রাখিনি। প্রথম বইতে তো রাখিনি, কারণ আমার ভয় ছিল, এখনো আছে। সেই ক্ষেত্রে ওই বাদিকের পাতায় নাম লেখা আছে আমার, আর এই সত্যজিৎ 100তেও তাই আছে।
বাদিকে পাতায় নাম লেখা আছে, টাইটেল পেজে সম্পাদক হিসেবে আমার নাম। আচ্ছা, এখানে দুটো জিনিস এলো, আমি সেখান থেকে একটা জিজ্ঞাসা করছি যে সম্পাদক আর সংকলক দুজনে এক নয়, একদমই। সংকলক যিনি হচ্ছেন যে বিভিন্ন লেখা সেগুলি খুঁজে খুঁজে বার করছেন, এবং সম্পাদকের কাজ অনেকটা সেই লেখাগুলোকে একটা গুছিয়ে যে পাঠযোগ্য করে তোলা, সেখানে বইয়ের সাইজ কি হবে থেকে শুরু করে মানে পেজের কত জিএসএম পেজ যাচ্ছে, ফন্ট বিভিন্ন রকম সেই বিষয়গুলো থাকছে সম্পাদকের ক্ষেত্রে। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে তারা হয়তো বইয়ের সংকলন করছেন এবং সেখানে তারা সম্পাদনা বলে তাদের নাম দিয়ে দিচ্ছেন। এবার সেই জিনিসটা কি না জেনে, নাকি সম্পাদকের একটুখানি দাম বেশি আছে সেই রকম হিসাবে? তোর কি মনে হয়? না, আমার মনে হয় না জেনে নয়, ইচ্ছা করেই দেওয়া হয়, তাতে একটু ওজন বাড়ে। তাতে হয়তো ওজন বাড়ে, কিন্তু কাজ দুটি সম্পূর্ণ আলাদা। হুম। মানে যদি একদমই। আমাকে কেউ, মানে সংকলকের কাজ কিন্তু মূলত পড়াশোনার হুম। এবং খোঁজাখুঁজির। আমি এই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, মানে আমার সংকলকের কাজ আমার মনে হয় একটা প্রত্নতাত্ত্বিকের মতো, যে কোন জায়গায় কি আছে, হ্যাঁ, এবং তাকে সেই বিষয়ে তো আগ্রহ থাকতে হচ্ছে, সেখান থেকে খুঁজছেন। এবং এই যে আমি ধরে নে তোরই বলছি অগ্রন্থিত প্রবন্ধ সংগ্রহ, এই বইটার কথা যদি আমি ধরে রাখি, তাহলে হচ্ছে তোকে এটা খোঁজ খবর রাখতে হচ্ছে যে এই লেখাটা আগে কোথাও কোনো জায়গায় গ্রন্থিত হয়েছে কি হয়নি। অনেক সময় হয় কি, পূর্ণেন্দু আমরা জানি যে স্পেকট্রামের একজন মানুষ, সেখানে অনেক, আমি তুচ্ছতাচ্ছিল্য করছি না, কিন্তু সেরকম ভাবে পরিচিত নয়, সেরকম প্রকাশকের থেকেও তার বই বেরিয়েছে। ফলে সেই হিসাবে সেটা কিন্তু গ্রন্থিত। এবারে তুই অগ্রন্থিত বলে করছিস, মানে সেটা কিন্তু সেখানেও বেরোয়নি। এই খোঁজ খবরটা ভালো মতন তোকে রাখতে হচ্ছে। হ্যাঁ, খোঁজ খবর রাখতে হয়, সেটা কাজের সূত্রে, মানে পূর্ণেন্দু সূত্রে আমি বলছি। তবে সেটা খুবই জটিল, কারণ আমি যা বললাম, মানে 1/5 বই হয়েছে পাওয়া যায়, বাকি বই ওই কলুটলা, আমাদের ওই ফুটপাথ, গড়িয়াহাট, ফেসবুকের পুরনো বইয়ের গ্রুপ, নিজের কালেকশন, বন্ধু বান্ধবের কালেকশন, উপায় নেই। বই হাতে না দেখলে তুমি গ্রন্থিত অগ্রন্থিত পার্থক্য করতে পারবে না। এরকমও হয়েছে যে এডিশনে লেখা বাদ চলে গেছে। যেমন ধরো প্রতিক্ষণে যখন ধারাবাহিক বেরোতো, প্রতিক্ষণের শুরু থেকে, প্রতিক্ষণ পত্রিকা বলছি, কালিকলম মন, সেই কালিকলম মন প্রথম যেখান থেকে বেরিয়েছিল, সেই বইটাও বেশ অনেকের কাছে আছে। অরুণা থেকে বোধহয় বেরিয়েছিল, আমি ঠিক বলছি না, ভুলে যাচ্ছি। তারপরে বোধহয় উর্বি থেকেও বেরিয়েছিল। তার অনেক পরে আর কি, উর্বির প্রচ্ছদটা বোধহয় সবুজের ওপর এরকম ছিল। তার অনেক পরে অরুণ সেনের সম্পাদনায় প্রতিক্ষণ থেকে বেরিয়েছিল নীল রঙের প্রচ্ছদে। সেই বইতে কিন্তু সব লেখা নেই, মানে আগের বইয়ে যেগুলো বেরিয়েছিল সেই সব লেখা নেই, আবার বেশ কিছু লেখা আছেও। তারপরে ধরো টপ্পা ঠুংরি প্রথম বেরিয়েছিল স্বরলিপি বলে একটা পাবলিকেশন থেকে, উঠে গেছে। তারপরে বেরিয়েছিল এ মুখার্জি থেকে, তারও পরে মুখার্জির প্রচ্ছদটা কি বাদামি রঙের ছিল? বাদামি। তারও পরে এ মুখার্জি এবং সপ্তর্ষি থেকে বেরিয়েছিল যৌথ উদ্যোগে। কিন্তু স্বরলিপির যে এডিশন, তাতে পূর্ণেন্দুর হাতে আঁকা খানপাতিক ছবি ছিল, সেগুলি এই ছবিগুলো কিন্তু আর নেই পরবর্তী এডিশনে। তো কাজ করতে গিয়ে এই সব জিনিসপত্র রাখতে লাগে, এবং আমি সবসময়তেই ফার্স্ট এডিশনে বিশ্বাসী। ফার্স্ট এডিশনটা হাতের কাছে রাখাটা খুবই দরকার, এবং এরপরে যদি কোনো সেকেন্ড এডিশন বেরোয় তবে সেটাও দরকার, থার্ড এডিশন সেটাও দরকার। মানে পূর্ণেন্দু যে ঘরানার লেখক, তাতে উনি বেশিরভাগ ক্ষেত্রেই এডিশনে বেশ কিছু জিনিস পাল্টেছেন, এবং সেটা ধরা খুব চাপের। কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখবে যে লেখাটা হয়তো প্রথম 3টে প্যারা সম্পূর্ণ এক, 4 নম্বর প্যারা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে, বা উল্টোটা, দুটো লেখা সম্পূর্ণ শুরু হচ্ছে আলাদা জায়গা থেকে, মাঝখানের গোটা হাফ পেজ কি এক পেজ সম্পূর্ণ এক, পুরোটা না পড়ে খুবই সমস্যার। এই সমস্যা শুধুমাত্র প্রবন্ধ নেই, উপন্যাসও রয়েছে।
3-4 জায়গায় উপন্যাস লিখেছেন, তারপরে নাম চেঞ্জ করে দিয়েছেন, নাম চেঞ্জ করে একসঙ্গে কোনো একটা জায়গায় বেরিয়েছে, এরকম হয়েছে। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু লেখা ছিল সেই মানে পত্রিকাতে যে সম্পূর্ণ উপন্যাস, সেই সম্পূর্ণ উপন্যাসটা কিন্তু আর সত্যি বলতে সম্পূর্ণ নয়। তো এরকম ঝঞ্ঝাট ঝামেলা রয়েছে, বা একই লেখা দু জায়গায় ভিন্ন নামে বেরিয়েছে। আমি জানি না সেটাতে পূর্ণেন্দুর সম্মতি ছিল কি ছিল না, কিন্তু বেরিয়েছে। আচ্ছা, বইয়ের প্রতি তোর এই আগ্রহটা, মানে আমার তোকে দেখে মনে হয়েছে যেটা, সেটা হলো যে কিছু কিছু মানুষ থাকে যে বইয়ের জুড়েই আছে সব সময়। মানে ধরেন আমি আমাদের কলেজ পাড়াতেই যদি বলি, কলেজ স্ট্রিট অঞ্চলে, সেখানে প্রচুর মানুষকে আমি দেখেছি তারা সে বইয়ের যে পেশার সঙ্গে যুক্ত তা নিয়ে দিন কাটানো খুব মুশকিল। কিন্তু তারা শুধুমাত্র ভালোবেসে এই কাজের সঙ্গে আছেন, যে এখানটায়। কারণ যা যা কাজই বলি, যে সম্পাদনার কাজও যদি বলি বা যা কিছু বলি, সেখান থেকে যে অর্থমূল্য পাওয়া যায়, আমি বলছি না যে প্রকাশকরা ঠকাচ্ছেন, এটা আমি বলছি না। যেভাবে বিক্রি হচ্ছে সেই তুলনায় সবকিছু করে প্রকাশক যে পরিমাণ টাকা পাওয়া যায়, সেটা দিয়ে জীবিকা হিসেবে সেটাকে নেওয়া কখনো সম্ভব না। কিন্তু তারপরেও মানুষ ভালোবেসে সেখানে রয়েছে। আমার তোর ক্ষেত্রে দেখে মনে হয়েছে যে তুই সেই রকম, মানে তোকে যদি বলে যে কোনো একটা কাজে তুই, মানে বই পাড়ায় যদি থাকা তোর যেত, হ্যাঁ, তুই ওখানেই পুরো 24 ঘন্টা কাটিয়ে দিতিস। হ্যাঁ, এবার এই ভালোবাসার জায়গাটা আমি জানি বলাটা খুব মুশকিল, কিন্তু এইটা হ্যাঁ। শুরু হয়েছিল কিভাবে? জীবনে হয়তো খুব কম লোকের নেশার পেশা এক হয়, হয়, হ্যাঁ, হয় না, হয় না, পৃথিবীতে হয়। নাই কোনো বিশুদ্ধ চাকুরি। সেরকমই ব্যাপার আর কি। হুম। তো হ্যাঁ, সেটা তুমি যেটা বলেছো, এই নিয়ে আমি অপুদার সঙ্গে ইয়ার্কিও মেরেছি হুম, যে তোমাদের দেশে একটা আমাকে চাকরি দাও, হুম। আর এই আমার আইটির কাজ ভালো লাগছে না, এই একই রকমের কাজ, মাথা ঘামানোর খুব বেশি জায়গা নেই, হুম। বা যেটুকু আছে ওটা রেগুলার প্র্যাকটিস। তুই আরেকটাও কাজ করতে পারিস, আইটি ডিপার্টমেন্টে বলতে পারিস আমি ওখানে সম্পাদনা করবো। হ্যাঁ, যুক্ত পার, তাহলে আমাকে সম্পাদনা করে কেটে চলে দিতে পারে। তা এই গন্ডগোল হচ্ছে যে আমাকে বিশেষ কিছু করতে হয়নি বই পড়ার জন্য বা বইকে ভালোবাসার জন্য, এটা রক্তে আছে। হুম। মানে আমি ছোট থেকে দেখছি আমার আম্মা, মানে ঠাকুমা, রাত্রি 12টা 12:30 1টা অব্দি বই পড়ছে। আমি যখন ঠাকুমার সঙ্গে ঘুমাতাম বা আমা উপরে ঘুমোতেন, তখন দেখতাম যে বাবা রাত্রি প্রায় 1টা 1:30 অব্দি বই পড়ছে, বারান্দায় লাইট জ্বালিয়ে, কারণ ঘরে মা ঘুমাচ্ছে তাই। কারণ উপরে আমাদের একটা ঘর ছিল ওই সময়। আমার পিসি বই পড়ে, আমার বাবা মা বই পড়ে, আমার দাদু বই পড়তেন। মানে আমার দাদুর কাছে কমলাকান্তের দপ্তরও আছে। মানে আমার বাড়িতে দেখেছি আমি বঙ্কিমচন্দ্রের প্রচুর উপন্যাস রয়েছে, আবার তসলিমা নাসরিনের লজ্জাও রয়েছে, দুটি ফার্স্ট এডিশন। আমার বাংলাদেশের দাদু রয়েছেন অঞ্জন নন্দী, হ্যাঁ, তিনি প্রফেসর, ফিজিক্সের প্রফেসর। পরবর্তীকালে ওই কলেজের এইচওডি হয়েছিলেন, তারপরে তো প্রিন্সিপালও হয়েছেন। তিনিও লেখালেখির সঙ্গেই জড়িত। তার লেখা বইও তো কিছু, তার লেখা বইও রয়েছে। ছোটবেলায় তো লিখতেন, তারপরে অনেকটা গ্যাপ, তারপরে আবার রিটায়ারমেন্ট বা তার আগ দিয়ে আবার লেখা শুরু করেছেন। এবং দাদু এখানে আসলে আমার বই দাদুর বই এক্সচেঞ্জ করা হয়। তো আমাকে বিশেষ কিছু খাটতে হয়নি, আমি ছোট থেকেই সে। তোর বাবা বা তারা তো কেউ বইয়ের সঙ্গে যুক্ত সেরকম ভাবে, না, কেউই বই করার সঙ্গে যুক্ত ছিল, আমার পাঠক বাবা হিসাবে যুক্ত ছিল। না, শুধু পাঠক নয়, আমার পাড়ায় যে লাইব্রেরি আছে, 53 বছর বয়স হলো সেই লাইব্রেরির, আমিও তার মেম্বার। তো সেই লাইব্রেরি যখন প্রায় একটা টালমাটাল দশা চলছে, তখন আমার বাবা এবং তার কিছু বন্ধুরা খুব শক্ত হাতে সেই লাইব্রেরিকে সামলেছিল, না হলে হয়তো সেই লাইব্রেরি এতদিন এক্সিস্ট করতো না। এটা কি প্রাইভেট লাইব্রেরি? প্রাইভেট লাইব্রেরি। এবং এখন কিরকম অবস্থায় আছে? এখনো অন্যান্য লাইব্রেরি থেকে কিন্তু বেশ আমি ভালো অবস্থাতে রয়েছে। এবং আমাদের লাইব্রেরি এখন প্রায় 3 তলা লাইব্রেরি, একতলাটা লাইব্রেরি, দোতলায় হচ্ছে আর কি ওই যুব কম্পিউটার কেন্দ্র আছে আমাদের, ছিল, এখনটা আর নেই। আর 3 তলাটাই আমরা লাইব্রেরি বিভিন্ন অনুষ্ঠান করি। এবং
বাইরের অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়, কারণ টাকাটা লাগবে। হ্যাঁ। রামমোহন লাইব্রেরি থেকে একটা গ্রান্ট পাওয়া যায়, কিন্তু এসব ছাড়াও পাঠকদের থেকে আসলে যে টাকাটা নেওয়া হয় সেটা খুবই কম, মাসে 15 টাকা। সেটা দিয়ে তো অনেক আর হয় না। হ্যাঁ, একদম। তো বিভিন্ন স্যারেরা পড়ান, আমরা সেই জন্য ভাড়া দিই। হুম। তো এই করে মোটামুটি বছরে 30-35 হাজার টাকার বই কেনা হয় লাইব্রেরিতে। সমস্ত পাঠকদের থেকে রিকুইজিশন নেওয়া হয়, কার কিরকম বই পছন্দ। তারপরে আমি এবং বিভিন্ন কাকু জেঠুরা মিলে বসি, মানে আমি ওদের সর্বকনিষ্ঠ ইসি কমিটিতে, বিভিন্ন বই বাছাই করে তারপরে আমি আবার কিনতে যাই, কোনো বন্ধু বান্ধব জুটিয়ে আর কি, বা সঙ্গে কোনো জেঠুও যায়। এই করে প্রত্যেক বছরই সেই বই কেনা হয়। তো যে লাইব্রেরিতে মোটামুটি বছরে 30-35 হাজার টাকার নতুন বই কেনা হচ্ছে, সেটাই সেটা চালু লাইব্রেরি। এই সময় মানে চালু। খুবই ভালো, কারণ আমাদের হালি শহরে অনেক লাইব্রেরি একটা সময় ছিল। আমি যখন খুব ছোট ছিলাম, আমার প্রথম অ্যাস্টেরিক্স পড়া সেটা হচ্ছে লাইব্রেরিতে, এখানে রামপ্রসাদ লাইব্রেরি, সেখানটায় এখানে স্থানীয় সংঘ লাইব্রেরি আছে, কিন্তু সেই লাইব্রেরিগুলির অবস্থা খুবই খারাপ এখন। না, আমাদের পলতাতেও খান তিনেক লাইব্রেরি ছিল, তার মধ্যে আমাদেরটাই বোধহয় ঠিকঠাক টিকে আছে, বাকিগুলো আর নেই। হুম। তবে করোনার সময় অদ্ভুতভাবে আমাদের লাইব্রেরিতে কিন্তু পাঠক সংখ্যা বেড়েছে এবং নতুন কার্ডও হয়েছে। হয়তো মানুষের কিছু করার ছিল না, তাই তারা আবার অনেকেই আশা এখন কমিয়ে দিয়েছে, সেটা একটা উদ্বেগজনক বিষয়। মানুষকে আস্তে আস্তে বইয়ের দিক থেকে মুখ সরিয়ে নিচ্ছে, তোর কি মনে হয়? সঠিকভাবে বললে আর কি, সরিয়ে নিচ্ছে কথাটা ভুল আবার ঠিকও। মানে যদি আমি বইমেলার বিক্রির টাকা দেখি তাহলে বলবো যে সরাচ্ছে না, কিন্তু যদি আমি বাসে ট্রামে চলাচল করি বা আশপাশ দেখি তাহলে বলবো সরাচ্ছে। সেটা সহজেই অনুমেয়। মানে বছর মোবাইলের 10 আগেও যখন আমি ট্রেনে যেতাম, দেখতাম কেউ বই পড়ছে খুলে, আমার ব্যাগে এখনো বই থাকে, হয়তো ভিড়ের চোটে পড়ার সময় পাই না, কিন্তু সুযোগ পেলে পড়ি আর কি। এখন শিলিগুড়ি থাকি, কিন্তু তার আগে যখন আমি শিয়ালদা থেকে ফিরতাম প্রায় দিনই বই পড়তাম। এবং বছর 10-12 আগেও কিন্তু অনেকে পড়তেন, ট্রামে মেট্রোতে দেখেছি আমি। আজকাল কাউকে আমি পড়তে দেখি না সেরকম। তবে ভালো বইয়ের চল অবশ্যই আছে, সেটা দেশের কাউন্টারে দাঁড়ালে বোধহয় বোঝা যায় যে মানুষ বই দেশ কিনছে। প্রতিক্ষণ, দেশ বা প্রতিক্ষণ বা দীপুদা, হুম। ওদের কাউন্টারে যেহেতু সমস্ত বই প্রায় ওরা রাখে, সেটাই, মানে শুধুমাত্র নিজেদের প্রকাশনী নয়, সব। তাই জন্য সেটা দিয়ে বোঝা যায় যে মানুষ এখনো বই পড়ছে না একেবারে, এটা বলাটা বোধহয় ভুল হবে। আচ্ছা, আমার একটা জিজ্ঞাসা আছে যে আমার সঙ্গে মাঝে মাঝে কিছু বই থাকে, যখন যেরকম যেরকম বই পড়ছি, এবং সেটা অবশ্যই বইয়ের ভলিউমের উপর ডিপেন্ড করে, হয়তো খুব মোটা বই পড়ছি সেটা নিয়ে তো ক্যারি করা সম্ভব নয়। এবার আমার যে প্রশ্ন সেটা হচ্ছে আহ, ইংরেজি ভাষার ক্ষেত্রে আমি বলছি, বিদেশি ভাষা বলতে আমি মূলত সেটা বলছি। সেখানে আমরা দেখছি যে অথরাইজড ই বুক সেখানে বিভিন্ন পাবলিশাররা বার করছেন। এখানে সেই বাজারে, বাংলা বাজারে সেভাবে কিন্তু ইবুক নেই। আমি স্ক্যান করা পাইরেটেড পিডিএফ এর কথা আমি বলছি না, সেই বিতর্কেও আমি যাচ্ছি না। আমি বলছি যে তোর কি মনে হয় যে এই বাজারটা কি তৈরি নয় এখন, যে ইবুকের বাজার? বা তুই কি কখনো ভেবেছিস যে এরকম ভাবে কখনো প্রপোজাল দিয়েছিস? বাঙালি হয়তো ইবুক পড়তে স্বচ্ছন্দ বোধ করে না, সেটা কি? আমার মনে হয় না। আমার মনে হয় সেটা। তার কারণ তুমি যদি দেখো, একসময় কিন্তু অ্যামাজন যে বাজারটা তৈরি করেছিল ইবুকে কিন্ডেল দিয়ে, সেই বাজার কিন্তু প্রায় শেষ। এবং বিদেশি পাবলিকেশনের ক্ষেত্রেও ইবুক ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে আর সেইভাবে যাচ্ছে না যেমনটা আগে যেত। সবাই আবার পুরনো ফরম্যাটেই ফিরে আসছে। বাঙালি তো মোবাইল তো ঘাঁটছে, এবং বাঙালি পড়ুয়াও আছে। এখন সে মোবাইলে যদি সেই বইটা যদি পায়, আমি নিজের কথা বলছি, যদি আমি দেখি যে হ্যাঁ একটা বই আমি পাচ্ছি ইবুক হিসেবে, আমার ক্যারি করা সুবিধা। সেইটা তার ক্ষেত্রে যে বইটা ভালোবাসে, নতুন পাঠককে ইবুক অ্যাট্রাক্ট করতে পারে বলে আমার মনে হয় না। তাকে হার্ড কপিটা অ্যাট্রাক্ট করবে, সে বইটাকে ভালোবাসবে, ভালোবাসতে বাসতে তার নিজের একটা বিষয় তৈরি হবে যে সে কোন বিষয়টা পড়বে, কোন বিষয়টায় ভালোবাসবে, তারপরে পড়বে হয়তো ইবুক। কিন্তু ইবুক মনে হয় নতুন পাঠককে
পাঠক বানাতে পারবে না। বাংলাদেশের একজন কবি, আমি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, আবু শাহরিয়ার হোসেন খুব সম্ভবত, আমি হয়তো নামটা ভুল বলছি, তিনি একটা কবিতায় লিখছেন যে বই অনেকের বাতিক ঘরে সাজিয়ে রাখে। এটা কি তোর মনে হয় যে? অবশ্যই। প্রচুর বড়লোক বাড়িতে গিয়ে দেখবে যে সেই বইগুলো সে পড়েনি, কারণ তুমি তার সঙ্গে আধ ঘন্টা কথা বললে বুঝতে পারবে সেগুলো সাজিয়ে রাখে। এবং এখনো আমি দেখেছি বিভিন্ন সংগ্রাহক আছেন, মানে কোট আনকোট সংগ্রাহক, তারা পড়েন না, তারা সাজিয়ে রাখেন এবং মাঝে মধ্যে ফেসবুকে বা কোথাও 2-3টে ফটো পোস্ট করলে তার তলা যদি কেউ কমেন্ট করে যে এই বইটা তো পাচ্ছি না, আপনি কি করে পেলেন, তাতে খুব আমোদ পান। লাভ হয় না খুব একটা। লাভ হয় তখন যদি সেই বইগুলো পরবর্তী কোনো বইয়ের ক্ষেত্রে যদি কেউ চায় তাহলে 2 পেজ স্ক্যান করে দেওয়া যায় বা কিছু, কিন্তু সেসব তারা খুব একটা করেন না, করেনই না বলতে গেলে। এরকমও শুনেছি যে করেন, তার বিনিময়ে টাকাও নেন। তো সেটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। এই আমি কদিন আগে একটা সাক্ষাৎকার করছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভিজিৎ গুপ্ত। তা অভিজিৎ বাবু বলেছেন যে আর্কাইভ নিয়ে একটা সাক্ষাৎকার, সেটা নিয়ে বলছেন যে আহ, কোনো আর্কাইভে যদি মানুষজন এসে কাজ করে মানে কোনো উপকারে না লাগাতে পারে তাহলে সেই আর্কাইভ মৃতপথ। এটা একদম ঠিক। তো যে কালেক্টর, তার বাড়িতে যে জিনিসগুলো রয়েছে সেটা তো আর্কাইভ, এটাও যদি কারোর কাজে লাগে, আর এখন প্রযুক্তির যুগ, বই দেওয়ার কোনো অসুবিধা কোনো রকম প্রবলেম নেই। স্ক্যানও করতে লাগবে না, 2 পাতা ভালো করে ফটো তুলে দিলেই সেই কাজটা মিটে যায় আর কি। কিন্তু সেটা থেকে আরো সেটা ভালো হয় না। কাজ হতে পারে। এটা থেকে অবশ্যই আরো ভালো কাজ হতে পারে। আমার এক্ষেত্রে একটা খুব মজার বলবো না, একটু দুঃখেরই আবার মজারও, হ্যাঁ, একটা ঘটনা মনে পড়ছে, দ্য ভিশন অফ রে, এই বইটা। হ্যাঁ, এই বইটা প্রতিক্ষণ থেকে বেরিয়েছিল এবং আমরা দেখেছি যে দীর্ঘ সময় জুড়ে, মানে অ্যামাজনে, ফ্লিপকার্টে, হ্যাঁ, সেটার দাম ছিল 50,000 টাকা। সেই বই। এবং তারপরে আমার এত ভালো লেগেছে সেই জায়গাটা যে শুদ্ধ দ্বারা সেই বইটা যখন, হ্যাঁ, কিছু কপি পাওয়া গেছে, সেইটা তারা জোগাড় করছেন এবং সেই সময়কার যে দাম ছিল এমআরপি, সেই হিসাবেই তারা বিক্রি করছেন। মানে এখন এত কম দামে এই বই পাওয়া। এবং এই বইটা নিয়েও তারপরে যে অনেকের কাছে ওই সময়টায় যে আমি দেখতে চেয়েছিলাম, তখন এই সংগ্রাহক যারা, তারা মানে দেখতে দেননি, যে হ্যাঁ এটা আমার কাছে আছে এইটুকু। দেখতে দেননি, ঠিকই বলেছো, কারণ আমি দুজনকে জিজ্ঞেস করেছিলাম, সেক্ষেত্রে তারাও না করেছেন। তারপরে আমি সরাসরি প্রতিক্ষণকেই বলেছিলাম। আমি বললে মানে প্রতিক্ষণকে বলিনি, তার কারণ হচ্ছে যে ওটা ওদের অফিস কপি, মানে তখনও অবধি বাকি কোনো কপি পাওয়া যায়নি, ওটা ওদের অফিস কপি। এবং সেটা নিয়ে আমি দেখবো, অফিসে বসে স্ক্যান করব, এবং সেখানে অন্যান্য পাঠকরা আসছেন বই দেখতে, যদি তারাও চান, সেটা ওদের ক্ষেত্রে খুবই একটা ঝামেলার ব্যাপার হবে, আমার ক্ষেত্রেও হবে। কিন্তু ওরা দিয়েছিলেন। এশাদি শুদ্ধ জেঠু খুবই হেল্প করেছিলেন এই পূর্ণেন্দুবর্তী সত্যজিতে। আর সেখান থেকে বেশ কিছু ছবিপত্র আমি স্ক্যান করেছিলাম, কিছু তথ্য পেয়েছিলাম। আসলে এই বইগুলো খুব দরকার, মানে সেটাই, যে বই তো পড়ার জন্য মানে আছে সেই। এরকম আরো অনেক বই আছে, তুমি দেখবে যে অসিত পালের একটা বই আছে 19th সেঞ্চুরি উডকাট প্রিন্ট ইন ক্যালকাটা বলে, যেটাতে পূর্ণেন্দু একটা বেশ বড় 19 পাতা প্রায় লেখা আছে। সেই বইটার অ্যাকচুয়াল দাম ছিল 400 টাকা। 2015-16 কি ওরকম সময়তে 50% দামে, মানে 200 টাকায় বইটা বিক্রি হয়েছে। কপালের এমন ফের যে সেই সময় জানতে পারিনি। সেই বইটা এখন সিগালের ওয়েবসাইটের দাম 10,000 টাকা। আমি সিগালকে ফোন করেছিলাম, কিন্তু প্রায় 10,000-ই বেচবে বলেছে। বিভিন্ন যখন পুরোনো বইয়ের গ্রুপে সেই বইটা বিক্রি হয়, তখন কিন্তু বলা হয় বইটার এমআরপি 10,000 টাকা, সঙ্গে স্ক্রিনশটে সিগালের সাইটের একটা দেওয়া থাকে। তারপর তারা সেই 10,000-এর উপর একটু কমিয়ে 6,000-7,000 বিক্রি করে। তো ভালো বই যদি ছাপা না হয়, সেটাই একটা, তাহলে এটা হবেই, এটাতে কিছু করার নেই, ব্ল্যাক মার্কেটিং হবে। আচ্ছা, তুই মানে আমাদের কলেজ পাড়ায় এরকম একটা কথা প্রচলিত আছে
যে অয়ন যে কাজেই হাত দেয় সেই কাজটাই হচ্ছে চুরি হয়ে যায়, এরকম এই কথাটা কি মানে ঠিক? তাহলে অমন চুরি হয় না, কিন্তু মানে কারণ এখনো যেহেতু নিজে কিছু লিখিনি হুম, সম্পাদকীয় বাদে, লেখা চুরি যায়নি, হ্যাঁ লেখা চুরি কিন্তু যায়নি, কিন্তু ভাবনা চুরি গেছে। হ্যাঁ আমি সেটাই জানতে চেয়েছি, মানে তুই হয়তো কোনো একটা প্রজেক্ট ভেবেছিস যে করবি, হ্যাঁ, তারপরে দেখা গেছে যে এখানে সাধারণত একটা মৌখিক ভদ্রতা বোধের ব্যাপার হ্যাঁ। থাকে, না, যে এটা দু রকমের চুরি গেছে। একটু শুনি কিরকম। সেটা হচ্ছে আহ, কিছু ক্ষেত্রে কি হচ্ছে, কোন একটা জিনিস ভাবছি, তখন হয়তো পাবলিশারের সঙ্গে কথা হয়নি, হুম, কারণ এখনো অব্দি আমি নিজে ভেবে কোনো প্রজেক্ট করিনি। পাবলিশার কিছু বলেছেন, তারপরে সেটা নিয়ে বিভিন্ন রকম ভাবনা চিন্তা করেছি। তা সেটা হয়তো অন্য কাউকে বলেছি, এবার সে আবার লোক মারফত অন্য কাউকে বলেছে। এই কদিন পরে গিয়ে দেখলাম যে না, অন্য কোনো জায়গা থেকে একটা এরকম বই বেরোচ্ছে। ঠিক আছে, তখন খারাপ লেগেছে। এটা অনেক আগের কথা বলছি, বছর 6-7 আগে। এবং এটা তো এখন সেই এগুলো ট্র্যাডিশন সমানে সেই চলছে। ট্রেডিশন চলছে, কিন্তু আমি আর কাউকে বলছি না। তো এবার আমি আমার করা কাজও চুরি গেছে বেশ কিছু জায়গায়। মানে টাইটেল পেজ যেভাবে বানিয়েছি, ঠিক কমার্স পর অন্য একটা বই বেরিয়েছে কলকাতা নিয়েই, সেখান থেকে আমি টাইটেল পেজটা চুরি গেছে। অগ্রন্থিত প্রবন্ধ সংগ্রহ যখন বেরোলো, সেটা যখন চুরি গেছে তখন সেটা তারপরে জানাসনি কেন? না আমি জানাবো কাকে, মানে কাকে বলবো, আমি কি জানাবো? কারণ যে জিনিসটা আমি ভেবে করেছিলাম, সেই ছবিটা একটা পুরনো ছবি। হুম, তুমি যদি কলকাতা সমগ্র একের টাইটেল পেজের ছবিটা দেখো, সেই ছবি অনেক দিন ধরে চলছে। পূর্ণেন্দুর আঁকা নয়, এটা কার আঁকা সেটাও বলা যায় না, কারণ ওটা হয়তো কোনো ইংরেজের আঁকা বা কিছু। সেই আঁকাটা যেভাবে আমি ভেবেছিলাম, যেভাবে প্লেসমেন্ট করেছিলাম টাইটেল পেজে, তুমি দেখে বুঝবে যে দুটো হুম। বইতে চুরি গেছে, কিন্তু তুমি এটাকে কি করে প্রমাণ করবে? এটা যদি পূর্ণেন্দুর আঁকা হতো বা আমার নিজের কোনো লেখা হতো, তাহলে আমি বলতে পারতাম। যেমন ধরো, আহ অগ্রন্থিত প্রবন্ধ সংগ্রহে আমি প্রত্যেকটা ফ্লাই লিফের আলাদা করে ক্যালিগ্রাফি করিয়েছিলাম উজ্জ্বল চক্রবর্তীকে দিয়ে। সেই ক্যালিগ্রাফি ধরে চুরি গেছে। সেটা বোধহয় অনামী কোনো একটা পাবলিশারের ভিন্ন একটা রচনাবলিতে দেখলাম, সেই একইভাবে সূচিপত্র লেখা আছে, সেই একই ক্যালিগ্রাফিতে ভূমিকা লেখা আছে। এইরকম বিভিন্ন জায়গায় চুরি গেছে। এবং পূর্ণেন্দুবর্তী সত্যজিৎ যে বইটা আগের বছর বেরোলো, তো সেই বইয়েরও প্রায় হুবহু একই রকমের একটা বই বেরোনোর অ্যাড দেখা গেছে। জানি না কি হবে। তো যদি সেই বইতে নতুন কোনো লেখা থাকে আমার বইয়ের 25টা লেখা বাদেও, তাহলে সব থেকে খুশি আমিই হব। উনি আমার থেকে বেশি খেটে দুটো লেখা পেয়েছেন, এবং সেক্ষেত্রে হয়তো আমি সেই দুটো লেখা নিয়ে পরবর্তী এডিশনে অ্যাড করতে পারি। কিন্তু সেই 25 টাকা কি সেই বইতেও থাকবে? জানি না, হয়তো থাকবে। সেটাকে কি চুরি যাওয়া বলবো তাও জানি না। আমি এরকম দেখেছি যে তুই কোনো একটা, আমি নাম নিচ্ছি না, কিন্তু একজন বিশেষ ব্যক্তির ওপরে প্রায় 2 বছর 3 বছর ধরে এবং তারও আগে থেকে হয়তো খাটাখাটনি চলছে। তারপরে আমরা মোটামুটি জানতে পারছি, কারণ কলেজ পাড়ায় মোটামুটি এটা জানা যায় যে কে কোন বিষয় নিয়ে কাজ করছে। তা সেটা 2-3 বছর ধরে আমি দেখছি যে খাটাখাটনি করছিস, তারপরে এবং মোটামুটি প্রায় কাজ হয়েও আছে, অনেকটা কাজ হয়েছে, গোছানো হয়েছে, এবং সেই সময় দেখা গেল যে বইমেলার আগে আগে সেই বিষয়ে কাজ হয়ে যাচ্ছে এবং জঘন্য একটা প্রোডাকশন বের হয়েছে। এবার তখন খারাপ লাগে যে এতদিনের, মানে খারাপও খারাপ লাগে, লাগা তো স্বাভাবিক, কিন্তু কোন খারাপ খারাপ লাগে। লাগাটা বেশি লাগে, যে কাজটা জঘন্য ভাবে হলো সেইটা বেশি খারাপ লাগে, নাকি আমি এতদিন ধরে একটা খাটাখাটনি করছি এবং না, সেই জায়গাটা? সেই হিসাবে খারাপ লাগে না। খারাপ লাগে এই হিসাবে, কাজটা যে কেউ করুক, কোনো আপত্তি নেই, তাতে আমার নাম যাক কি না যাক, আমি করি চাই না করি, যদি কাজটা ভালো হয় তাহলে ভালো লাগে, যেই করুক। বা যদি কোনো সম্পাদনা কেউ নাও করে কিন্তু কাজটা ভালো হয়, তাহলেও ভালো লাগে। কিন্তু এই কাজটা যখন ভালো হয়নি, খারাপটা সেইখানে লাগে। তারপরেও সেই পাবলিকেশন থেকে আমাকে বলা হয়েছিল যে আহ, সাহায্য করার জন্য বিভিন্ন লেখাপত্র বা কিছুতে, কিন্তু কাজটা এমন জায়গায় চলে গেছে যে আমি আর ইন্টারেস্ট পাইনি। এবার হয়তো সেই কাজটা আমি করলে ওটার থেকে ভালো করতে পারতাম, বা পারতাম না জানি না, হয়তো পারতাম।
তখন বাকিরাকেও বলতো ভালো হয়েছে কি ভালো হয়নি, কিন্তু এখনো অব্দি যেটা হয়েছে, যে লোকটির মানে এত বিখ্যাত একটা লোক, আজীবন বই নিয়ে কাজ করে গেছেন এবং খুবই কম বই তার, কিন্তু লেখা প্রচুর বাংলা এবং ইংরাজিতে। আহ, শুধু তো লেখক নয়, তার বাইরেও অনেক অনেক। কিছু, সংগ্রাহক থেকে শুরু করে ফিল্ম ক্রিটিক। হ্যাঁ সমস্ত কিছু। তার বইটা যদি এরকম খারাপ ভাবে মার্কেটে বেরোয়, সেটা ভালো লাগে না, এবং সেটার বোধহয় রিভিউ খুব একটা ভালো নয়। মানে আমি কোনো পেপারে বেরোনো বা অন্যরকম রিভিউ বলছি না, হুম। কিন্তু জনগণ পাঠক স্বাভাবিক। যে পড়ে বলেছে সেই রিভিউ হয়তো খুব একটা ভালো নয়, এবং তার 2 নম্বর খণ্ড তো দেখলাম যে সেটার কোনো উন্নতি ঘটেনি, সেটা থেকে আরো খারাপ লেগেছে এত কিছুর পরে। এইখানটায় আমার একটা মানে জিনিস জিজ্ঞাসা করার আছে তোকে, যে আমি জানতে চাইছি যে আহ, সাধারণত আমরা যখন কোনো একটা কাজকর্ম করছি, হ্যাঁ, সম্পাদনা বলি বা যে কোনো কাজের ক্ষেত্রে, আমাদের তখন আশেপাশের বন্ধুদের উপর অনেকটা নির্ভর করতে হয়, যে সেই কারণেই কিন্তু অনেক কাজ তারা জানেন, যে সেই রকম ভাবে তারা জানতে পারছেন। তাহলে এখন এই, আমি যদি এটাকে চুরি বলি, কনসেপ্ট চুরি হোক বা যা কিছুই হোক, হ্যাঁ, তো এই চুরিটা আটকানোর তাহলে উপায় কি? যে আমাদের এখানে সেরকম কোনো নিয়ম বোধহয় নেই আমার জানা অর্থে, যে আমি এটাকে আমি ব্লক করে রাখলাম যে এই বিষয়টায় আমি কাজ করছি, এখানটায় আমি, অন্য কেউ সেখানে করার আগে তাকে রেজিস্ট্রি করতে হবে বা সেরকম ব্যাপার না। নেই। এটা একটা মৌখিক একটা ভদ্রতা বোধের জায়গা, যে আচ্ছা অমুকে এই কাজটা করছে, আমার কাছেও কয়েক মাস আগে এরকম একটা কাজের অফার এসেছিল যে এই কাজটা করবে, এবার আমি কিন্তু খোঁজ খবর আমি জানতে পেরেছিলাম যে এই কাজটা অন্য একজন করছে। আমি বলছি যে সে কি কাজটা করছে না, তখন বললো যে না, ও আর করছে না এই বিষয়টা নিয়ে। তখন আমি তাকে প্রথমে ফোন করলাম, যে সেও আমার পরিচিত, আমি তাকে ফোন করলাম যে আমার কাছে এরকম অফার এসেছে, বলছে যে আচ্ছা আচ্ছা। আমি বলছি তুমি করছো না, বলছে না আমি এটা কিছুটা এগিয়েছিলাম, তোমার যদি লাগে তাহলে আমি যে কাজকর্মগুলি করেছিলাম সেগুলি আমি তোমায় দিতে পারি। আমি বললাম যে ঠিক আছে, আমি দেখছি। এবার সরি আমি অনেকটা বললাম, কিন্তু এবার এইটার ক্ষেত্রে মানে কি, তোর কি সাজেশন যে কিভাবে এই চুরি আটকানো যায়? আটকাতে পারবে না যদি না তোমার এবং তোমার বন্ধু, হতে পারে সে অসমবয়সী বন্ধু, হুম। দাদা দিদি ভাই বোন, তাদের সঙ্গে তোমার সেই বন্ডিং থাকে। আমি যেমন ধরো কি কাজ করছি, তাদেরকে বলতে হয়, কারণ সেই সংক্রান্ত লেখা তাদের চোখে পড়লে তারা আমাকে পাঠায়। এবং ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে এখন যে কেউ আর শুধু লেখা পাঠায় না, হুম। সঙ্গে প্রকাশকালটাও পাঠিয়ে দেয়, কারণ জানে যে না পাঠালে আমি আবার চাইবো, হ্যাঁ। তাকে আবার খুঁজতে লাগবে। এরকম জানা মানে শুধু বন্ধু বান্ধব আমি বলছি না, এই বইপত্র বেরিয়ে যেটা হয়েছে, বিভিন্ন অচেনা লোক, অচেনা লোক মানে এরকম বলছি, বাংলাদেশ থেকেও পাঠিয়েছে, এরকমও লোক আছেন যার বয়স প্রায় 65-66। একটা পূর্ণেন্দুর জীবনানন্দ নিয়ে গোটা 7-8 লেখা লিস্ট করে আমাকে পাঠিয়েছিলেন। তার আগে আমার সাথে কোনো কথা হয়নি, সে আমার বন্ধুবৃত্তও নেই, ফেসবুকের বন্ধুবৃত্তও নেই, কিন্তু পাঠিয়েছিলেন। সেই লেখার 2টো লেখা বোধহয় আমি এখনো খুঁজে পাইনি, খুঁজছি, কিন্তু পাঠিয়ে কিন্তু খুব উপকার করেছেন আমাকে। এরকম বিভিন্ন সময় ঘটে, এবং সেই বইগুলো বেরিয়ে আর কি একটা উপকার হয়েছে, যে বিভিন্ন সময় বিভিন্ন লোকের থেকে আমি সেই উপকার পেয়েছি। তবে আমি বিশ্বাস করি যে নিজে উপকার করলে হুম। সেইটা কোনো না কোনো সময় ফেরত আসে, কোনো না কোনো ভাবে। এরকম হয়েছে যে আমি বিভিন্ন লোককে বিভিন্ন সময় ভালোবেসে প্রচুর জিনিস স্ক্যান করে দিয়েছি, আজ তো বই স্ক্যান করে দিয়েছি, এরকম সেই বইয়ের প্রায় 500 পাতা। আবার মানে সেই বইটা রেয়ার বই, রেয়ার বই, এরকম, অবশ্যই রেয়ার বই। হ্যাঁ, মানে বাজার চলতি বই, না, সেটা স্ক্যান, সেটা হয়তো বছর 50 আগের বই, কি হ্যাঁ। 60 বছর আগের বই। পত্রপত্রিকা তো প্রচুর স্ক্যান করেছি, এখনো ফেসবুকে বিভিন্ন গ্রুপ খুললে হয়তো আমার গুগল ড্রাইভের লিঙ্ক দেখা যাবে। সেটা করোনার সময় তো আরো অনেক বেড়ে গেছিল। পুরোনো দেশ পত্রিকার প্রচ্ছদ কাহিনী প্রচুর স্ক্যান করে দিয়েছি, বইপত্রও দিয়েছি আর কি। তো আমি কারোর কথা ভেবে দেইনি বা কেউ চাইনি,
মানে মনে হচ্ছিল যে এগুলো এখনকার লোকজন পড়লে খুব ভালো হবে, কারণ ওই বিষয়ে অনেক বই মার্কেটে বেরিয়েছে, কিন্তু ওইটা এত ভালো বই হুম। না পাওয়া গেলেও কি হবে, তাই জন্য লোকে পড়ুক। এই জন্য তখন এত কিন্তু ভাবতাম আমার না যে এটার জন্য কেউ যদি কপিরাইট ক্লেম করবে, কেউ অনেক কেস করবে। আমার ভাবিনি। আমার যেমন মনে আছে যে এবংপুরের টিকটিকি ইন্দ্রনীল বাবুর লেখা, তুই হচ্ছে আমাকে প্রথম স্ক্যান করে, এবং যে সময় তুই পাঠাচ্ছিস সেই সময় কিন্তু এই বইটা তখন অ্যাভেলেবেল নয়। হ্যাঁ, এখন নতুন করে আবার এখন নতুন করে ছাপা হয়েছে। তুই না, মোটামুটি ওই বইটা আমার স্ক্যান করা নয়। আচ্ছা, মানে তুই আমাকে পাঠিয়েছিলি যে এই বইটা, আমি তার আগে আমার এক বইটা- দাদা থাকেন, হুম। উনি আমেরিকায় থাকেন, উনি আচ্ছা। আমাকে বইটা পাঠিয়েছিলেন, আচ্ছা, এবং সেটা গণেশ পরিণয় প্রচ্ছদের হ্যাঁ হ্যাঁ, স্ক্যান। সেটা তুই আমাকে পাঠিয়েছিলি এবং আমি তখন পড়ি হ্যাঁ। সেই বইটা প্রথম। এরকম করি, আমার মনে হয়, এখনো মনে হয় যে এই বাজারেও আমার মনে হয় যে বই ছাপা হয়নি, ছাপা হচ্ছে না, হয়তো সম্ভাবনাও নেই সে বই ছাপার, কারণ কেউ পড়বে না হয়তো, সেরকম বেশ কিছু বই অন্তত চেপে স্ক্যান যদি করে দিয়ে। দেওয়াটা দরকার, কারণ আমাদের তো কোনো আর্কাইভ নেই সেই অর্থে। বিভিন্ন যদি 5 জনকে পড়ানো যায়, তাহলে 5 জনের ভালো লাগে, সেটা আরো 5 জনকে বলে, তাহলে তো খুব ভালো হয়। তবে এরকম দেখেছি আমি, ধরো শঙ্খ ঘোষ মারা যাওয়ার পর এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে বিভিন্ন সংবাদপত্রে যত খবর বেরিয়েছে, যত ফিচার বেরিয়েছে, যত রবিবাসরীয় পেজ বেরিয়েছে, আমি সবকটা এক জায়গায় করে একটা আস্ত পিডিএফ বানিয়েছিলাম। সেই পিডিএফটা বেশ বড় পিডিএফ হয়েছিল। সেই পিডিএফ বানানোর সময় আমি তো কোথাও আমার নাম ইউজ করিনি, বিভিন্ন গ্রুপে বিভিন্ন জনকে আমি দিয়েছিলাম। সন্দীপনদাই বোধ হয় না অন্য কেউ আমাকে একদিন দেখালো যে টেলিগ্রামে সেই পিডিএফটা খুব ঘুরছে। তা আমাকে যখন পাঠালো, আমি তলায় দেখলাম যে 6.2K তার ভিউ হয়েছে। ভালো লাগাও আছে, খারাপ লাগাও আছে। এই যে খারাপ লাগা কেন? খারাপ লাগা আছে যে আমি কোথাও নামটা ইউজ করিনি। এবার যদি কেউ সত্যি সেটা নিয়ে, মানে এটা তো রীতিমতন ধরো একটা সংকলকের কাজ করে দেওয়া, একদম, হ্যাঁ। এবং সেটা নিয়ে সত্যি কেউ বই করতে পারতো, এখনো অব্দি করেন কেন আমি জানি না, কারণ যে মেটেরিয়াল রয়েছে সেটাকে কাটছাট করে একটা কেন দুটো বই দাঁড়িয়ে যাবে হয়তো তার থেকে, কারণ প্রচুর বিখ্যাত লোকজন প্রচুর বিখ্যাত লেখা লিখেছেন তাতে, এবং সে লেখা শুধুমাত্র বাজার চলতি নিউজ নয়, রীতিমতো ভালো ফিচার, স্মৃতিচারণ এবং অনেক স্মৃতিচারণ রয়েছে, বিভিন্ন ওয়েব পোর্টালও বেরিয়েছিল যেগুলো সন্দীপনদাও লিখেছেন বেশ কিছু, সেসবও আছে। তাই হোক, যে তুই এই সম্পাদনা এটা শিখেছিস কিভাবে? ঠিকই তো নি, এখন শেখা চলছে, হ্যাঁ। কিন্তু প্রথম যখন তুই এই কাজটা যখন করা শুরু করে ভেবেছিস, তখন তো সেই মানে তার আগে কিরকম পড়াশোনা, যে সেটা হচ্ছে যে যাদবপুরে আগের বছর বা তার আগের বছর হয়তো একটা কোর্স চালু হয়েছিল যে সম্পাদনা, এবং সেটা আমি কোর্স বলবো না, একটা ওয়ার্কশপ টাইপের, হ্যাঁ, সেরকম হয়েছিল। এবছর বোধহয় সেটা কোর্স হিসাবে একটা করা হচ্ছে, এবং বিদেশে আমরা দেখছি যে সম্পাদনা আলাদা করে কিন্তু কোর্স আছে, মানে আমরা যেরকম ভাবে সাবজেক্ট বা কোনো বিষয়ে আমরা পড়ছি, মাস্টার্স করছি, এবং সেখানেও কিন্তু যে এটা একটা কোর্স, সম্পাদনা এডিটিং তুমি হচ্ছে বইয়ের, সেখানে সেই বিষয়টা নিয়ে পড়ছো, এবং তোমাকে টেকনিক্যালি এস্থেটিক্যালি তোমাকে সেই বিষয়ে ট্রেন পড়া হচ্ছে, এবং তারপরে তুমি যখন সেটা পাশ করছো, বড় বড় যে হাউস আছে, বিগ হাউস গুলো, তারা এসে তোমায় সেখানে চাকরি দিচ্ছে, এইরকম ব্যাপার। কিন্তু এখানে সেরকম, আমি যদি জাস্ট 1-1.5 বছর আগেও চলে যাই, যদি যাদবপুরের ওয়ার্কশপ বলি, সেটা যখন শুরু হয়নি, তখন হচ্ছে যে কোনো কিছু, মানে তুই যে সময় কাজ শুরু করছিস সেই সময় কিচ্ছু নেই এই রকম যে আমি হাতে কলমে শিখবো কারোর থেকে। তখন কিভাবে তুই এটা শুরু করলি? দেখো, পুরোনো দিনে যারা বিখ্যাত সম্পাদক ছিলেন তারা কেউ বেঁচে নেই। এটা শুনলে আমার অনেকে পেটাতে পারে, কিন্তু কথাটা সত্যি। তাহলে কি উপায়? তাদের সম্পাদিত যে কাজগুলো সেগুলো দেখা, সেগুলো দেখা, বিভিন্ন সময় ঘুরে ফিরে দেখা, বিভিন্ন কাজ করতে গিয়ে সেগুলো দেখা, যে তারা এই জিনিসটাকে কি করে ট্যাকেল করেছেন, বিভিন্ন এখনো দেখা হয়। এইভাবে শেখা হাতের সামনে, আমাদের তো শঙ্খ ঘোষকে পাবো না এখন, সুতরাং সেটা ভেবে কোনো এখন লাভ নেই, আফসোস করেও কোনো লাভ নেই। তাহলে আমি যদি সেই রবীন্দ্র রচনা বলি ষোড়শ খণ্ডটাকে বারবার দেখি, তাহলে বোঝা যায় যে গ্রন্থ পরিচয় জিনিসটা কিরকম করে থাকা উচিত, আমার কি করে লেখা উচিত। আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি। আমার মনে হয় যে যখন আমি এই খণ্ডটা যখন দেখছিলাম, আমার মনে হচ্ছিল যে এই
মানে বইটা তৈরি করার যদি গল্পটা, হ্যাঁ, সেইটা যদি অন্তত কোথাও লেখা থাকতো লেখা থাকতো। তাহলে মানে সম্পাদক শঙ্খ ঘোষকে নিয়ে অভিজ্ঞতা বোধহয় একটা 4 পর্বে লেখা একটা লিখেছে। লিখেছিলেন। এটা খুবই খুবই জরুরি খুবই একটা লেখা, জরুরি কারণ একটা লেখা। এবং শঙ্খ ঘোষ এজ এ সম্পাদক হুম। খুব একটা আলোচনা হয় না, হয় না একদম। মানে গদ্যকার হিসেবে হয়তো সঠিকভাবে আলোচনা এখনো হয়নি, শুধু কবি হিসাবেই বেশি আলোচিত। এবং শঙ্খ ঘোষ নয়, বাকি বিভিন্ন বিভিন্ন মাপের যারা সম্পাদক আছেন, সেটা লিটল ম্যাগাজিন হতে পারে, সেটা বইয়ের হতে পারে, সেই মাপের সম্পাদকরা এখন আর জীবিত নেই আমার জানা মতে। হ্যাঁ, কেউ কেউ আছেন, ধরুন শ্রমিক জেঠু আছেন সেরকম, কিন্তু তার যা বয়স এখন, তুমি তার কাছে গিয়ে কি করে শিখবে? তোমার আর তার সময় হয়তো মিলবে না, তিনি বছরের বিভিন্ন সময় হসপিটালে ভর্তি থাকেন, তো এবং তার কাজ দেখে দেখেই তোমাকে শিখতে লাগবে। এবং আশ্চর্য, আমি ওনাকে যতবার দেখেছি, বইমেলায় তো বটেই, বিভিন্ন সময় দেখেছি, আলি শহরেও উনি অনেকবার এসেছেন। হ্যাঁ, আমি দেখছি সবসময় কিছু না কিছু কাজ করে যাচ্ছেন, লিখে যাচ্ছেন। আমার ধারণা উনি যখন হাসপাতালেও ভর্তি হন তখনও বোধহয় কাজ করতে হ্যাঁ, একটা থাকেন। মজার ব্যাপার হচ্ছে যে চিদানন্দ দাশগুপ্তের বইটি যখন তৈরি হচ্ছে, আমি তখন অপুদাকে 9খানা মতন লেখা দিয়েছিলাম। তো সেখানে চিদানন্দ বাবুর উপর আমার একটা খুব দুর্বলতা আছে, এখনো আছে। তো আমি খুব করে চেয়েছিলাম যদি কেউ বার করে আর কি। দেশ যখন বার করছে শুনলাম, আমাকে অপুদা চায়নি, হয়তো আমি অপুদার সাথে কথা বললাম একদিন যে আমার কাছে না 9টা অগ্রন্থিত লেখা আছে, আমি তোমায় পাঠিয়ে রাখছি, এই বইতে গেছে। তো এরকম হয়েছে, শ্রমিক যেটু একদিন কাজ করছেন দেশে বসে, অনেক রাত হয়ে গেছে, উনি মাঝখানে টুক করে ঘুরে এলেন, একটা বক্তৃতা দিয়ে চলে এলেন, দিয়ে এসে আবার কাজ করছে, সে রাত্রি 10টা বেজে গেছে। এই নিষ্ঠা বোধহয় আমাদের সেটাই। আমাদের নেই, এই প্রজন্মের নেই। এবং এটা দেখেছি যে উনি যখন বক্তৃতা দেন, ওই যেটা চিদানন্দ দাশগুপ্ত সার্ব বক্তৃতায় দিয়েছিলেন, যখন ইংরেজি বলছেন পুরোটা ইংরেজিতে বলছেন, যখন বাংলায় বলছেন পুরোটা বাংলায় বলছেন, সব গড শেখার। গিফটেড ট্যালেন্ট হয় না। মানে অভ্যাস, মানে শেখা। তবে হ্যাঁ, এখনকার যুগের বেশ কিছু সম্পাদককে আমার খুবই পছন্দের, তাদেরকে আমি জ্বালাইও প্রচুর, তাদের কাছ থেকেও প্রচুর জিনিস শেখার আছে। এমন নয় যে শুধুমাত্র পুরোনো দিনের লোকেদের থেকে শেখার আছে, নতুন দিনের লোকের থেকেও প্রচুর জিনিস শেখার আছে। তার মধ্যে তো শ্রীকুমার দা, সুস্নাত দা হ্যাঁ, আসছে। শ্রীকুমার দা তো আছে, যাকে রাত্রি 11টার সময় তো আমি ফোন করে প্রচুর জ্বালাতন করি, এটা দেখে দাও ওটা দেখে দাও। সুস্নাত দা আছে, আমার পাড়ায় থাকে সঞ্জীব দা আছেন। সঞ্জীব দা প্রচুর ভালো ভালো কাজ করেছেন, কিন্তু এতটাই লুকিয়ে থাকে যে সচরাচর কেউ নাম জানে না। এখন হয়তো জানছে, কারণ নির্ঝর বলে একটা পাবলিকেশন ওরা করছে এবং অসামান্য সব বই বার করছে। হরপ্পার সৈকত দা আছেন, আচমনের গৌরব দা আছে। এসব ছাড়াও সম্পাদক নয় এমন বেশ কিছু জনের থেকেও শিখছি এখনো। যেমন এই সত্যজিতের বইটা করতে গিয়ে উজ্জ্বল চক্রবর্তীর থেকে বেশ কিছু শিখেছি। তোমাদের এই বাড়ির পাশে থাকে সুশোভনদা, সুশোভন থেকে আমার প্রায়ই কথা হয়। সুশোভনদার যেহেতু বিরাট একটা পড়ার রেঞ্জ, বিরাট ওর জ্ঞান, মানে এটা সত্যি জ্ঞান বললাম। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ও খুব কুড়ে, ও কাজ করতে চায় না, প্রচুর বদনাম, মানে আমি কোনো কাজ দিলে খুব ঝোলায়। বাকি বিভিন্ন লোক, আমি বলছি না, বিভিন্ন লোকেরাও কাজ দিলে ও ঝোলায়, ওই জন্য আমি ওকে খুব তাড়া দিই আগে থেকে। কিন্তু যদি সত্যি সত্যি ও কোনো বই সম্পাদনা করে উঠতে পারে কোনোদিন, হয়তো এই জন্মে হবে না, কারণ 3 পাতা সম্পাদনা করতে 3 বছর লাগে। তাহলে সত্যি ও খুব ভালো সম্পাদক হবে। এটা সেই সিধু জেটার মতন আর কি, করলে অনেকের ভাত মেরে দিত আর কি, মনের জানলাটা খুলে রেখেছে। মারতে পারবে না। তো ওর থেকে আমি প্রচুর জিনিস শিখেছি, শিখছিও, জ্বালাইও প্রচুর আমি ওর থেকে আছি। এই হলো ব্যাপার। আর এছাড়া প্রতিক্ষণের তো বিভিন্ন কাজ সূর্য যেটু করেন, এসা দিয়েও করেন, সেই সব কাজ থেকেও শেখার এবং প্রোডাকশন কি করে সেটাও দেখার আছে। এদের নামের সঙ্গে হয়তো কোনোদিন সম্পাদক নামটা জোড়ে না, বা প্রচ্ছদ শিল্পীর নামটাও জোড়ে না, কিন্তু আমরা কাজ থেকে দেখেছি যে বিভিন্ন প্রচ্ছদ, বিভিন্ন বিখ্যাত প্রচ্ছদ শিল্পী করে দেওয়ার পরেও ছোট্ট একটা জিনিস চেঞ্জ করে অপুদা অসামান্য একটা প্রচ্ছদ করে ফেলেছে। বা সম্পাদনার ক্ষেত্রে আমি বই গুছিয়ে নিয়ে অনেক বইয়ের ক্ষেত্রে তো মানে প্রচ্ছদ পুরোটাই করেছেন, করে দিয়েছে, নাম নাম নেই। মানে শঙ্খ ঘোষ সাক্ষাৎকার, হ্যাঁ,
যে সেটা আবার বিভিন্ন লেখা ধরো, একটা লেখা ধরো কোন জায়গায় রাখবো বইয়ের, হুম। দিন আমি খুব কনফিউজ আছি। তো অপুদের সঙ্গে একদিন বেশ আলোচনা হচ্ছে, তো এরকম করতে করতে অপুদের বলে তুমি এখানে রেখে দেখতে পারো কিরকম লাগে। দেখা গেলো, দেখলাম যে না ঠিক আছে এরকম। তো এরকম সম্পাদক নয়, কিন্তু সম্পাদনা করতে গিয়ে যে যে জিনিসগুলো দরকার এতদিন ধরে দেখতে দেখতে যে চোখ সেটা তৈরি হয়ে গেছে, সেটা খুব ভালো লাগে আর কি। এই ক্ষেত্রে শেখা, এই সব মিলিয়েই শেখা আর কি। এক্ষেত্রে হাতে কলমে শেখা বলতে পারো সামনে থেকে। কারণ যদি ওদের বই দেখে তুমি না শিখতে পারো বা কোনো জিনিস তোমার ইচ্ছা হতে পারে জানার, তাহলে তুমি ওদেরকে ফোন করতে পারো, একটা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর বাকি 15 দিনের লোকেদের কাজ দেখা ছাড়া কোনো উপায় নেই। এইভাবেই শেখা। আমার খুব একটা মনে হয় না যে কোর্স করে সম্পাদনা শেখা যায়। মানে সেই তারকবস্কি বলেছিলেন না যে কোনো ফিল্ম স্কুলে গিয়ে সিনেমা বানানোটা শেখা যায় না, ওরকম ব্যাপার। তবে হ্যাঁ, কোর্সটা খুব জরুরি। কারণ পাঠক, আমি বাঙালি পাঠকই বলছি, একটা সুসম্পাদিত বই আর একটা শুধু সংকলিত বইয়ের পার্থক্য বুঝতে পারবো। খুব একটা হয়তো জানেন না। তাদের দোষ নয়। তখন জানা যাবে যদি একই বই পাশাপাশি দুটো রেখে দেখা যায়, একটা সম্পাদনা ছাড়া আর একটা সম্পাদনা যুক্ত। তবে হয়তো সে বুঝবে যে কোথায় কোথায় কোন জিনিসটা দরকার। আচ্ছা, তুই আহ, যে সংকলনের বিভিন্ন কাজকর্ম যখন করেছিস, হ্যাঁ, আমি তখন বলছিলাম যে এটা প্রত্নতাত্ত্বিকের একটা কাজের মতো। এই খোঁজার পদ্ধতিটা আমি একটু জানতে চাইবো যে তুই কিভাবে, কি মিডিয়াম ইউজ করে বা কি কি ভাবে তুই এই খোঁজে মানে। এর কোনো পদ্ধতি নেই, কারণ প্রায় কোনো লেখকই তার কোথায় কি বেরিয়েছিল লিখে যাননি, সেটা নয় বা তার বাড়ির লোকও গুছিয়ে রাখেননি। এক্ষেত্রে তোমার প্রথম আহ কাজ হবে হয়তো যে উনি মূলত কোথায় কোথায় লিখেছেন, কোন পত্র পত্রিকাতে, সেটা খুঁজে বার করা, সেটা এবং পুরোটা দেখা। তার জন্য তোকে যেতে হচ্ছে। তার জন্য তোমাকে বিভিন্ন লাইব্রেরি যেতে লাগবে। যদি সেই পত্রপত্রিকার অফিস সেখানে খোলা থাকে, তারা তোমাকে সেগুলো দেখতে লাগবে। যেমন ধরে নাও পূর্ণেন্দুর ক্ষেত্রে সব থেকে বেশি লিখেছেন উনি আনন্দবাজার পত্রিকাতে বা আনন্দ গোষ্ঠীর বিভিন্ন পত্রিকাতে, প্রতিক্ষণে এবং আজকালে। তোমাকে তিনটে মূলত দেখতে লাগবে। এছাড়া উনি প্রচুর জায়গায় লিখেছেন, মানে বিভিন্ন লেখকই প্রচুর জায়গায় লিখে থাকে। তাহলে তোমাকে সেই ঘরের কাছে সুচ খোঁজা ছাড়া কোনো উপায় নেই। এবার তুমি একটা লেখা পড়তে গিয়ে একটা অন্য লেখা সূত্র পাবে, সেটা গিয়ে একটা অন্য লেখা সূত্র পাবে, এই করে তোমাকে দেখতে লাগবে। বা ওই সময়কার কোন কোন জায়গায় লিখতে পারেন, মানে তোমাকে সেই রীতিমতন গোয়েন্দাগিরি করে বার করতে লাগবে। সেইগুলো তোমাকে খুঁজতে হবে। হতে পারে তুমি ফেল করবে তাতে, কিন্তু তোমাকে খুঁজতে লাগবে, খুঁজে খুঁজে তোমাকে সেগুলো বার করতে হবে যে কোথায় কোথায় সে লেখা বেরিয়েছিল। এরকম করে খুঁজে আমি প্রচুর জিনিস পেয়েছি যেখানে ভাবিনি যে উনি লিখেছেন। মানে খুব রিসেন্টলি আমি তোমার এটা আমি পাইনি, আমার এক দাদা আমাকে খুঁজে দিয়েছেন। দিল্লিতে প্রাংশু বলে একটা পত্রিকা বেরোতো, আমি কোনোদিন নাম শুনিনি আগে। সেখানে পূর্ণেন্দু একটা বড় সাক্ষাৎকার আছে, এবং সেটা প্রায় 8 পাতার সাক্ষাৎকার আছে। তো এরকম মানে কোথা থেকে কি মিলে যায়। এবার তাহলে আমাকে এবার যেটা উপায়, দিল্লি বেসড কি কি বাংলা ম্যাগাজিন বেরোতো একবার দেখতে লাগবে, এবং ওই সময়ে কি কিছু পূর্ণেন্দু লিখেছেন সেটা দেখতে লাগবে। কিন্তু আমাদের কোনো আর্কাইভ নেই, এই যা। এবার আমাদের ধরনের যে যে আর্কাইভ গুলো আছে সেগুলি অনেকটাই কলকাতা বেসড। এইবারে আমার প্রশ্ন, যে ধরনের নতুন যে ছেলে মেয়েরা যারা আসছে, যে সম্পাদনা করবে, তারা ভাবছে, তাদের যাদের বাড়ি কলকাতার বাইরে, তারা কি আজ এই সময়টায়, আমি যদি বলি যে তুইও কাজের সূত্রে কলকাতার থেকে অনেকটা দূরে শিলিগুড়িতে, তাও এখানে তুই আসছিস একটা নির্দিষ্ট সময় পর পর, এবং তোর এখানে একটা আলাদা বাসস্থান আছে, তোর কিছুটা পরিচিতিও তৈরি হয়েছে। এবার একটা নতুন ছেলে যার সেরকম ভাবে কোনো পরিচিতি তৈরি হয়নি, এবং সে, আমি ধরে নিচ্ছি যে ধরে নে মালদায় থাকে বা শিলিগুড়িতেই থাকে, সেখানে একটা নতুন একদম ছেলে, সে এবার কি করবে? পারবে না, করবেই না সম্পাদনা। করতে খুব খুব খাটতে লাগবে। হয় থেকে কলকাতায় ঘরে নিয়ে থাকতে লাগবে, আর নয় কোনো বন্ধু বান্ধব কাউকে একটা বলতে লাগবে যে তুমি এখানে গিয়ে এটা দেখে এসো, তুমি ওখানে গিয়ে ওটা দেখে এসো।
সে কদিন দেখবে বন্ধু? এটাই। কিন্তু সে মালদায় থেকে সম্পাদনা বলছি না, সম্পাদনা তুমি ঘরে বসে করতে পারবে, সে সংকলকের কাজটা করতে পারবে না। কারণ পশ্চিমবঙ্গে আর কোথাও কলকাতার মতন হয়তো এই আর্কাইভ বা বিভিন্ন কাগজের যে আর্কাইভ বা আমাদের ন্যাশনাল লাইব্রেরি বা যাদবপুর ইউনিভার্সিটির যে লাইব্রেরি আছে, এগুলো তুমি কোথায় পাবে? অন্য বিশ্ববিদ্যালয়গুলো লাইব্রেরি আমি সঠিক জানি না, কিন্তু সেটা তো ন্যাশনাল লাইব্রেরির সমান নয়, বা সেটা আমাদের লিটল ম্যাগাজিন লাইব্রেরির মতন নয়, বা ধরে নাও সেটা একটা আনন্দবাজার লাইব্রেরিটার মতনও নয়, যেখানে তুমি ধরো বিভিন্ন সময় গিয়ে করতে পারবে কাজ, বা তুমি যাদবপুরের মতনও হয়তো নয়। সেক্ষেত্রে তোমাকে তো করতে লাগবে, এবং বিভিন্ন লোকজনের সঙ্গে যে তোমার সাক্ষাৎ হবে, তারা অনেকটাই কলকাতা বেসড। এটা একটা খুব খুব বড় কাজের অসুবিধা। আমার মানে বন্ধু বান্ধবের ক্ষেত্রটা খুবই ভালো। সেক্ষেত্রে আমার অনেক কাজ আমার বন্ধু বান্ধবরা করে দেয়। তাদের নাম হয়তো সবসময় আমি দিতে পারি না, তাদের জন্যই দিতে পারি না, তারা বারণও করে। কিন্তু সেটা ছাড়া খুব খুব কঠিন কাজটা করা, মানে এতটাই কলকাতা কেন্দ্রিক আমাদের এইটা ব্যাপার স্যাপার। শিল্প সংস্কৃতি এবং আমার চর্চা। মনে হয় তো যে, হ্যাঁ, এবং আমার মনে হয় তুমি দেখবে যে বিভিন্ন বড় পাবলিশার যখন কোনো অফার দেন, মানে ছাড় দেন আর কি, সেখানে বিভিন্ন দূরের লোকেরা কমেন্ট করে যে এই অফারটা আমরা কি করে পাবো, কিন্তু তারা পেতে পারে না। এখন অনেক সময়তেই অনলাইন সাইটে সেগুলো অফার গুলো দেওয়া হয়, সেটা কজন দেয়, কটা পাবলিশার আর দেয় বলো? কিন্তু অনেক সময় আমরা ডেলিভারি চার্জও সেটা হ্যাঁ হ্যাঁ প্রায়। আমরা যে অফারটা পাই সেটা তো তারা পায় না। এই সম্পাদনার ক্ষেত্রে বা কোনো জিনিস সংকলনের ক্ষেত্রে এই ব্যাপারটা একই রকম ভাবে, মানে কলকাতা বেসড হয়ে কাজ করা আর একটা বাঁকুড়া বেসড হয়ে কাজ করা, দুটো সম্পূর্ণ আলাদা। মানে তুমি হয়তো করতে পারবে, পারবে না আমি বলছি না, মানে সেই অর্থে আমি বলছি না, কিন্তু যে কাজটা তোমার 2 মাসে হতো সেটা হয়তো 2 বছর লাগবে করতে, এবং তোমার প্রচুর পরিমাণ পরিশ্রম এবং আর্থিক দুদিকে ব্যয় হবে। আচ্ছা, তুই অনেক, সেই তুলনায় বলতে গেলে একদম তরুণ সম্পাদক, নবীন সম্পাদক। তুই খুব বেশি বছর ধরে যে কাজ করছিস সম্পাদনা সেরকম নয়। তা এই সময়কার ঘাতঘোত গুলো তোর অনেকটা ভালোভাবে জানা। একটা নতুন ছেলে বা মেয়ে, আমি ভৌগোলিক সীমারেখা মুছেই দিচ্ছি, ধরেন এসে কলকাতার কাছাকাছি। এবার সে কিভাবে নিজেকে তার হয়তো সম্পাদনা করার ইচ্ছে, সে কিভাবে অ্যাপ্রোচ করবে? উম আমি ধরে নিচ্ছি কলেজ পাড়ায় তার সেরকম ভাবে চেনাশোনা নেই। যেটা প্রথমে করবে, মানে এটা আমার বলাটা উচিত নয়, কারণ আমি এখনো শিখছি। তুই, আমি ধরে নিচ্ছি, কারণ আমি এই সময়টা তোকে আমি এই কারণেই বলছি, কারণ তুই একটা নবীন, তুই ঘাতঘুত গুলি অনেকটা জানিস, তুমি ফেস মূলত করেছিস। যে জিনিসটা নিয়ে কাজ করতে চাইছো সেটা হতে পারে কোনো বিষয় ভিত্তিক বা কোনো লেখক ভিত্তিক, তাহলে সেই বিষয়ে মোটামুটি যা বইপত্র আছে তুমি একবার দেখে নাও। এটা প্রথম কাজ। দেখে নেওয়ার পর তুমি যে বিষয় যেভাবে ভাবছো সেই বিষয়টাকে তুমি একবার লিখে নাও, যে তুমি কিরকম ভাবছো ব্যাপারটা। সেই বিষয়ের উপর যা যা আছে সেগুলো তুমি জোগাড় করার চেষ্টা করো। টেক্সট দেখো, মানে টেক্সট বাদে বাকি কিছু দেখো না, টেক্সটে জোর দাও। টেক্সট জোগাড় হয়ে গেল, এরপরে তোমার বাকি কাজ আসছে। ধরো একটা লেখা, সেই লেখার ভেতরে দুটো চিঠির কথা আছে, কি অন্য একটা লেখকের অন্য একটা লেখার কথা আছে, তারপর তুমি সেটা খোঁজো, সেটা খুঁজে তুমি সেখানে জোড়ো। সেটা তুমি কিভাবে জুড়বে তোমার ব্যাপার, এই জিনিসগুলো করতে লাগবে। আর এগুলি আমার অবশ্যই প্রথম প্রকাশ দেওয়াটা জরুরি, খুব খুব জরুরি, কিন্তু বাংলা বাজারে প্রায় কেউ দেয় না, এবং এটা পরবর্তীকালে খুব একটা ভয়ানক জায়গায় যাবে। যদি কেউ গবেষণা করতে চায় তাহলে সে এই প্রথম প্রকাশটা পাবে। অনেক সময় ভুল তথ্য দেওয়া হয়ে যাচ্ছে। ভুল তথ্য দেওয়া সেটা তো আরো আরো গন্ডগোলের বিপজ্জনক। ব্যাপার, কিন্তু অনেক ক্ষেত্রেই দেওয়া হচ্ছে না প্রথম প্রকাশটা, সেটা দেওয়াটা খুবই জরুরি। আচ্ছা, এবং আমার মনে হয় যে সেই লেখক যদি কোনো নিজস্ব ক্যালিগ্রাফি করে থাকেন বা কোনো হেড পিস বা টেল পিস করে থাকেন, তা তুমি সেগুলো জোগাড় করো। যদি জোড়ার মতন হয় তাহলে জোড়ো, নয়তো জোড়ো না, কিন্তু জোগাড়টা করে রাখো। ধরে নে সে সেই কাজগুলো করলো, করে নিজের কাছে রইলো, এটা তুই যেটা বলছিস সেই কাজগুলো নিজের কাছে রইলো। এরপরে সে অ্যাপ্রোচ, কারণ অ্যাপ্রোচ যখন করছে, সে বড় বড় যে কোনো হাউসে গিয়ে তার পক্ষে সরাসরি গিয়ে অ্যাপ্রোচ করা, এটা আমি তো কোনোদিন করিনি, কিন্তু আমার মনে হয় করতে পারে।
সেই জায়গা আছে। আনন্দবাদে বোধহয় সব পাবলিকেশনেরই যারা মানে শীর্ষকর্তা আছেন তারা দোকানেই থাকেন, না থাকলেও হয়তো ফোন করলে চলে আসবে। সুতরাং তাদেরকে বলাটা মনে হয় খুব একটা ভয়ানক বা কঠিন কিছু নয়। তাতে যদি তাদের সায় থাকে তাহলে করতে পারবে, এবং সে কাজটা করতে গিয়েও যখন সে দীর্ঘদিনের পোড় খাওয়া একটা প্রকাশকের চোখের মধ্যে দিয়ে যাবে, সেখানে পরিবর্তন আসবে। এই করতে করতে সে শিখবে। এবং খুব ভালো হয় যদি, যেটা তোমাকে আমি বললাম, যে ভালো সম্পাদিত বইপত্র সে দেখে, তাহলেই সে শিখতে পারবে। কাউকে শেখানোর দরকার পড়বে না, তাহলে সে শিখতে পারবে। একজন সম্পাদক আর একজন লেখক সম্পাদক, আমরা এক্ষুনি শঙ্খ ঘোষের কথা বলছিলাম, যে শঙ্খ ঘোষের রবীন্দ্র রচনাবলী উনি যখন করছেন সম্পাদনা, শঙ্খ ঘোষ নিজে একজন লেখক। তোর কি মনে হয় যে একজন সম্পাদক আর একজন লেখক সম্পাদক, মানে একজন যে লেখক যিনি সম্পাদনা করছেন, গুণগত ফারাক অনেকটা হয়ে যায়? না, আমার মনে হয় কোনো ফারাক হয় না। আমি এটা খেয়াল করে দেখেছি, যারা সম্পাদনা করছেন, আমি আমার পরিচিত বৃত্তে, তারা বেশিরভাগই দুর্দান্ত লেখক। মানে শ্রমিক বাবুর কথা যদি বলি, শ্রীকুমার দা, সুস্নাত দা, শুদ্ধদাও যখন শুদ্ধদা লেখালেখি কম করেন, কিন্তু যে সময় লিখছেন, হ্যাঁ, দারুণ লিখছেন। না, আমার মনে হয় দুটো সম্পূর্ণ ভিন্ন সত্তা। লেখক সম্পাদকে খুব বেশি এফেক্ট করে আমি জানি না, তবে হ্যাঁ, পড়াটা অবশ্যই জরুরি। সম্পাদককে প্রচুর পরিমাণে পড়তে লাগবে, সে বিভিন্ন বিষয়ে পড়তে লাগবে। কিন্তু এমনটি নয় যে একজন শুধু সম্পাদক আর একজন দুর্দান্ত লেখে এবং সে দুর্দান্ত সম্পাদক, বিরাট কোনো পার্থক্য আছে বলে আমার মনে হয় না। আমি লিখতে পারি না তাই লিখি না, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু সত্যিই পারি না। কিন্তু বিভিন্ন জন লিখতে বলে, সেটা আমি কি করে বোঝাই তাকে যে আমি লিখতে পারি না। সবাই ওটা ভেবে বসে যে নিশ্চয়ই আমি লিখতে পারি। মানে এবছর 8খানা লেখার এখনো অব্দি অফার এসছে, দেশ পত্রিকা থেকেও এসছে, আরো বিভিন্ন নামি দামি পত্রিকা থেকেও এসছে। একটি বাদে আমি কোনো জায়গাতেই এখনো অব্দি হ্যাঁ বলিনি। ওই একটি তো সরাসরি হ্যাঁ বলিনি, এই খুব খারাপ বাংলায় যাকে বলে ঝুলিয়ে রাখা, এটা হয়েছে। কিন্তু আমি সত্যি লিখতে পারি না। ওই হয়তো বছরের একটা সম্পাদকীয়, সেটা প্রচুর ঘষা মাজা করতে লাগে, দুজনকে দেখাতে লাগে ঠিক লিখেছি কিনা দেখো, এবং লেখার পর মনে হয় খুব খারাপ লিখেছি, ওটা না থাকলেই বইটা খুব ভালো হতো। কিন্তু সেটা না থাকলে আবার তো হয় না, এই আর কিছু নয়। তবে আমার মনে হয় খুব একটা ফারাক পড়ে না। আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি কয়েকটা জিনিস তোর থেকে জানতে চাইবো, সেটা আমরা যে দিক থেকে শুরু করছিলাম আলোচনাটা। এবার 2023 সালে দেশ থেকে কলকাতা সমগ্র এক বেরোচ্ছে পূর্ণেন্দু পত্রের প্রথম খণ্ড। দুর্দান্ত একটা বই হয়েছে, এবং তার মানে বিক্রি বাটা শুধু বলবো না, আমি বলছি যে অনলাইনেও যদি আমরা দেখি যে বিভিন্ন বইয়ের গ্রুপগুলোতে তার আলোচনা এবং তার চাহিদা, তা থেকে বোঝা যায় সেই বইটা কিরকম কাজ হয়েছে। এর সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা আমি বোধহয় শেষ 6-7 মাসে অন্তত 60 থেকে 70 বার দেখেছি, সেটা হচ্ছে যে এর পরের খণ্ডগুলি কবে বেরোচ্ছে, সে বিষয়ে কোনো কিছু কি খবর আছে? এটা আমার একটা ওই, এবং তোর উত্তর হচ্ছে কাজ চলছে। হ্যাঁ, এটা হচ্ছে কপি পেস্ট করা উত্তর, কাজ চলছে, প্রকাশ হলে আমি জানিয়ে দেবো। কারণ আমি জানি না কবে বেরোচ্ছে। এবং এই প্রশ্নটা আমি বিভিন্ন জনের থেকে অপরিচিত, সেটা হচ্ছে না পরিচিত বলছি না, আমি আমার মেসেঞ্জারে বা বিভিন্ন সঙ্গে দেখা হলে আমাকে জিজ্ঞেস করা হয়, এবং আমি ওই একটি উত্তর দিই। গত প্রায় বছর দেড়েক ধরে আমি এই প্রশ্নের উত্তর সামলাচ্ছি। এরকমও হয়েছে যে বই যখন বেরিয়েছে 1 নাম্বার, তার 2 মাস পরেই লোকে প্রশ্ন করা শুরু করেছে, তখন আমি কাজ শুরু করিনি। তো এই কাজটা করতে দেরি হচ্ছে কেন, সেটা বইটা বেরোলে হয়তো দেখা যাবে। তো সবটা তাই নয়, কারণ এই বইটার পরে আবার ওই সত্যজিতের বইটা মাঝখানে বেরিয়েছে, যেটা আমি প্রায় 3.5 বছর ধরে কাজটা করছিলাম। বেরোনোর কথা ছিল সত্যজিৎ, হ্যাঁ, বেরোনোর কথা ছিল সত্যজিতের জন্ম শতবর্ষে, এটা পূর্ণেন্দুর 90তম জন্মদিনও বটে, কিন্তু হয়নি। তার অনেক পরে বেরোলো, অনেক লেখা জুড়ে টুড়ে, আরো অনেক বিষয় জুড়ে। তো মাঝখানে এই বইটা বেরিয়ে গেল। এই 2025-এই বোধহয় আমার কোনো বই বেরোয়নি। এবং আমি এরকম কোনো টার্গেট নেই না যে আমার এবছর একটা বই বার করতেই হবে। আমি জানি আমার সময় লাগে, 1-1.5 বছর সময় লাগে, কোনো কোনো বইয়ের ক্ষেত্রে আরো বেশি লাগে। আমার প্রকাশক আমাকে সেই সময় দেন, ইয়ার্কি মারের মাঝে মধ্যে বটেই, যে আর কবে বেরোবে,
কাউন্টারে এসে জিজ্ঞেস করছে। এরকমও হয়েছে যে আমি দেশের কাউন্টার থেকে বই কিনছি, তো 6-7 বার এরকম হয়েছে যে আমি কাউন্টারের ভিতরে আছি, বই দেখছি, আমার সঙ্গে হয়তো কেউ আছে, তো লোকে এসে এরকম বলছে যে 2 নম্বরটাও যদি কবে বেরোয়, বা কেউ 2 নম্বরটা চেয়েই বসেছে। হুম। তো হয়তো ভেতরে ভেতরে আমি হাসছি যে ভাগ্যি যাতে না বলে যে এখানে সম্পাদক দাঁড়িয়ে আছে। লোকে গালাগালি দেবে আমাকে, কারণ ওই বইটা বেরোনোর প্রায় প্রায় অনেক বছর কেটে গেছে। সম্পাদক বেয়াকুব আর কি। কোথা যে দিয়েছে ডুব। না, আমরা জানি যে ডুব দেয়নি, কাজ চলছে। আমরা মোটামুটি যারা কাছের লোকজন, এইটুকুনি খবর দিতে পারি, কাজ চলছে। এরকম নয় যে সম্পাদক বসে আছেন, এবং এই বইটার ওপরই কাজ চলছে। নতুন এখনো কিছু আসছে না, এই কলকাতা সমগ্র। আমি মূলত একটা বইয়ের কাজ একসঙ্গেই করি, মাঝখানে অফার আসে এটা সেটা বইয়ের, কিন্তু আমি করতে পারি না, মানে আমার সেই সময় সুযোগটা হয় না। আমি যদি চাকরি না করে এটা করতাম তাহলে হয়তো আমি করতে পারতাম। তবে কলকাতা সমগ্র 2 এর ক্ষেত্রে বার করার জন্য আমি অনেকটা দায়ী। কলকাতা সমগ্রর পরবর্তী খণ্ড প্রকাশ হওয়ার জন্য আমিও, মানে দেরি হওয়ার জন্য আমিও দায়ী। আমাকে ওই সময় কলকাতা থেকে শিলিগুড়ি শিফট করতে হয়েছে অবশ্যই কারণে, সেই ক্ষেত্রে বেশ কয়েক মাস আমি কাজ করতে পারিনি। এখনো কাজে একটু গন্ডগোল হচ্ছে, কারণ এই যাতায়াতের মধ্যে ওখানে গিয়েও সময় পাওয়া যাচ্ছে না ঠিক মতো। তো সেগুলো পার্সোনাল ইস্যু। তবে কাজ চলছে, অন্য কোনো বইয়ের কাজ এখন তো চলছে না। এবং এটা একটা খুব বড় ইস্যু, মানে একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট করা, এবং সেখানে মানে কলকাতা থেকে একেবারে শিলিগুড়ি সেই জায়গাটায় শিফট করা, কলকাতা থেকে অনেকটা দূরে। এবং তবে আশা করছি যে পরবর্তী খণ্ডে বললে লোকজন খুশি হবেন। আসলে আমি না ভাবিনি যে 1 নম্বর খণ্ডটা এত লোকের ভালো লাগবে, তার কারণ 9টি বই আছে ওতে, ছোট ছোট, তার মধ্যে 6টা বই পাওয়া যায়, এখনো পাওয়া যায়। দেজেরই 6টা বই, মানে 5টা বই আর প্রদীক্ষণের একটা বই, সেগুলো পাওয়া যায়। বাকি রয়েছে 3টে বই। সেই 3টে বইয়ের জন্য লোকে একটা সমগ্র কিনবে, এটা আমি ভাবিনি আর কি। মানে আমি হলে কিনতাম কিনা সেটা নিয়ে আমার নিজের একটা প্রশ্ন রয়েছে। দু মলাটের মধ্যে, এবং খুব সুসম্পাদিত এই বইটা। হয়তো 2 মলাটের মধ্যে, এবং দামটাও ঠিকঠাক, কোয়ালিটি ভালো, বাকি হয়তো সব জানি না। সবকিছু এর পরবর্তী খণ্ডগুলোতে তো আসলে বই পাওয়া যায় এমন একটাই বই আর কি, বাকি কোনো বই আর পাওয়া যায় না, সুতরাং হয়তো ভালোই হবে, আশা করছি। আচ্ছা, 2024-এ দেশ থেকে বেরোচ্ছে পূর্ণেন্দু পুত্রী সত্যজিৎ তোর সম্পাদনায়। সেখানে কি এরকম কোনো একটা ব্যাপার হয়েছিল যে তুই একরকম ভাবে বইটা ভেবেছিলি, তারপরে সেটা যখন বের হয়েছে এইরকম অন্যরকম কোনো কিছু, সেই রকম কিছু হয়েছিল? আমি যেভাবে ভেবেছিলাম বইটা ছাপার পরে যেটা হয়েছে সেটা এক নয়। মানে এমন নয় যে খারাপ হয়েছে, মানে বইটা সাজানোটাই যেভাবে ভেবেছিলাম সেটা শেষমেশ হয়নি। আমি ভেবেছিলাম কিরকম, তখন যে লেখাগুলো আমি পেয়েছিলাম সেটার মধ্যে এরকম করে ভেবেছিলাম যে লেখাটার মধ্যে পূর্ণেন্দু লিখছেন যে সত্যজিৎকে প্রথম চিনছে, সত্যজিতের কাজকে প্রথম দেখছে, তার পরবর্তী লেখাটা সত্যজিতের ঠিক তার পরবর্তী কাজ যেটা পূর্ণেন্দু সেরকম ভাবে লিখছেন। এই করতে করতে শেষ দিকে বইটা এভাবে দাঁড়াবে যে সত্যজিৎ মারা যাবার পর পূর্ণেন্দু যে লেখাটা লিখেছিলেন, টাইম ফ্রেম ধরে একটা ভেবেছিলাম আমি। সাজানোটা হয়তো অন্যরকম হতো, কিন্তু ঝামেলা হলো যে একই বিষয়ে বেশ কিছু লেখা পাওয়া গেল, মানে প্রায় একই। ধরে নাও সত্যজিতের শিল্পকর্ম, সেখানে ক্যালিগ্রাফি রয়েছে, সেখানে প্রচ্ছদ ভাবনা রয়েছে, এইটা আমি টাইম ফ্রেম করে ভাগ করতে পারছি না, মানে সেগুলি বিভিন্ন সময় লেখা হচ্ছে, বিভিন্ন সময় লেখা হচ্ছে। তো আমি কি করলাম, ধরো সেটা করতে গেলে ধরো একটা প্রচ্ছদ করেছে সত্যজিৎ আগে, সিনেমা করেছেন পরে, তো সেইভাবে টাইম ফ্রেমটা ভাগাভাগিটা ঠিক হচ্ছে না, গন্ডগোল হচ্ছে একটা। মানে বিষয় ভিত্তিক করে ভাগ করে দিলাম, বিষয় ভিত্তিক করে ভাগ করে ব্যাপারটা দাঁড়ালো আর কি। এই ব্যাপারটা অনেক সময় লেগেছে করতে, প্রায় 3.5-4 বছর মতন লেগেছে গোটা বইটা শুরু থেকে শেষ করতে। মজা হয়েছে একটা বইতে একটা ইংরাজি লেখা আছে, পূর্ণেন্দুর ইংরাজি লেখা সচরাচর চোখে পড়ে না, খুবই কম, লিখার জন্য কম। দিল্লিতে 1990-এ একটা প্রদর্শনী হয়েছিল, আমার জানা মতে সেটা সত্যজিতের সিনেমা বিষয়ক বাদে, মানে সত্যজিৎ যে অ্যাজ এ ক্যালিগ্রাফার সত্যজিৎ,
কভার ডিজাইনার, এই সমস্ত জিনিস বা হিরোর খাতাতে সত্যি যেভাবে আঁকছেন লিখছেন সেই জিনিস নিয়ে হয়তো আগে প্রদর্শনী হয়নি। মানে যেভাবে সত্যজিৎ ডিরেক্টর হিসেবে সেলিব্রেটেড, এখন অন্যান্য বিষয়গুলো সবার চোখের সামনে এসছে, কিন্তু শিল্পী সত্যজিৎ যে জিনিসটা সেটা তখনও হয়তো সেভাবে সেলিব্রেটেড নয়। আমার জানা মতে দিল্লিতে দ্য ভিলেজ আর্ট গ্যালারিতে হওয়া সেটাই বোধহয় প্রথম একটা আহ, ওই প্রদর্শনী। জানতে পেরেছিলাম ওটা অদ্ভুত ভাবে এই প্রদর্শনীটার কথা। তারপর যেটা হলো, খুঁজতে খুঁজতে আমি দেখলাম যে পূর্ণেন্দু ওই প্রদর্শনীর একটা রিভিউ লিখেছিলেন। মানে প্রদর্শনী রিভিউ মানে প্রদর্শনী কি কি থাকছে না থাকছে এরকম একটা বিষয়, আর সেটা পেয়েছিল টাইমস অফ ইন্ডিয়াতে। আচ্ছা। তা আমার এক দাদার সূত্র ধরে সেই টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টটা আমি পেয়েছিলাম, বেশ একটা বড় লেখা, হাফ পাতার জোড়া। সেটা টাইমস অফ ইন্ডিয়া থেকেই নেওয়া, আর্কাইভ থেকে, কিন্তু সেখানে পুরো খবর ছিল না। এখানে লাস্টের 3টে কলাম পাচ্ছিল, ছবিও পাচ্ছিল, আবার অনন্ত খোঁজা, খুঁজে খুঁজে শেষমেশ আর পেলাম না। একদিন দেখছি যে সেই ভিলেজ আর্ট গ্যালারি যেটা আছে সেটা এখনো আছে, এক্সিস্ট করছে। গুগল থেকে তাদের ফোন নাম্বার নিলাম, তা আমি বললাম এরকম এরকম ব্যাপার হয়েছিল, তা বুঝলাম কথা বলে যে তিনি সেটা জানেন না। মেল করেছিলাম, আবার মেল করলাম, হলো না। তারপরে একদিন ডিরেক্টর যিনি উনি ছিলেন, রিসেপশনিস্ট বললেন যে আপনি ওনার সাথে একবার কথা বলুন। কথা বললাম, কথা বলতেই চমক, কারণ উনি ডলি নারাং। আচ্ছা। 1990 সালে সত্যজিতের বাড়িতে এসে যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন সত্যজিতের, এবং যিনি ওই গ্যালারিটা কিউরেট করেছিলেন তিনি। তা উনি খুব খুশি হলেন যে আমি লেখাটা খোঁজ করছি বলে, এবং এটাও জানালেন যে তাদের কাছে অরিজিনাল পেপারটা আছে কিন্তু স্ক্যান করা নেই। তা বড় পেপার বুঝতেই পারছো, এমনি আহ, আমি বলেছিলাম যে আপনি ফটো তুলে দিন, তাতেই আমার হয়ে যাবে, লাস্টে 2টো কলাম পেলেই আমার কাজ হয়ে যাবে। তো উনি বললেন যে ঠিক আছে, আমি এটা বাইরে থেকে স্ক্যান করিয়ে আপনাকে দেবো। তা তোমাকে ঘটনাটা বললাম খুব ছোট করে, এটা কিন্তু মাস দীর্ঘকালীন একটা সময় একটা। সময়, কি 4-4 তারপরে সেদিন রাত্রেই প্রায় 9:30 নাগাদ আমার কাছে একটা মেল এলো। ওই মেলের রিপ্লাইতে পুরো পেপারের একটা ঝকঝকে স্ক্যান। আমি তো প্রচন্ড খুশি আর কি সেই ব্যাপারটা, কারণ তখন অবধি ভাবা হয়েছিল যে ওই লেখাটা ওই 8খানা লেখাই ছাপা হবে আর লিখে দেওয়া হবে, একটা নোট ফোট কিছু দিয়ে দেবো আমরা। শেষমেশ হয়নি, পুরো লেখাটাই পাওয়া গেছে। আমি তাকেও তিনি অবশ্যই নন বেঙ্গলি, বুঝতেই পারছো, এবং এটা কেটে দিই। তিনি দিল্লির নিবাসী, বাংলা খুব একটা বোঝেন না, তবে চেষ্টা করেন বোঝার। এবং তিনি বলেছিলেন যে তার বন্ধু বান্ধব আছেন প্রচুর বাঙালি, তো তাদেরকেও বলবেন। আমি বলেছিলাম যে ঠিক আছে, আর ফেসবুকে যদি লাইভ হয় তাহলে আপনাকে পাঠাবো। উনি যে ফেসবুক লাইভটা দেখেছিলেন, আমি তাকে বইও পাঠিয়েছিলাম, এবং উনি আমাকে শুধু ওই লেখাটা ছাড়াও ওই প্রদর্শনীতে যে লিফলেট হয়েছিল সেটা পাঠিয়েছিলেন, ওই প্রদর্শনীতে যে ব্রোশার হয়েছিল সেটা পাঠিয়েছিলেন, যেটা তোমার শতরঞ্জ কি খিলাড়ির প্রচ্ছদ যেটা ছিল আর কি, হুম। মানে প্রচ্ছদ বলছি, ওই সিনেমার সিনেমার যে পোস্টারে পোস্টার ছিল সেটার অনুযায়ী করা হয়েছিল। এবং সেই সিনেমার যে অ্যাড, সেই প্রদর্শনীর যে অ্যাড বেরিয়েছিল পেপারে, এই সমস্ত কিছু আমাকে পাঠিয়েছিলেন। সেগুলো আমি ইউজও করেছি এই বইতে। এবং সত্যজিতের একটা মানে ওই থ্যাঙ্কস গিভিং টাইপের একটা লেখা ছিল, 1 পাতার ছোট লেখা, আর ডল নারায়ণের নিজস্ব একটা লেখা ছিল, এই দুটোকেও আমি ব্যবহার করেছি। এবং আর সেখানে একটা পরিতোষ সেনের ভূমিকা লেখা ছিল। তো পরিতোষ সেনের ভূমিকার থেকে একটা ছোট্ট আহ, জায়গা আমি ভেবেছিলাম প্রথমে দেব, কিন্তু সেটা দেইনি, কারণ পরিতোষ সেন ওই প্রদর্শনীটা নিয়েই, মূলত ওই প্রদর্শনীটার কথা নিয়েই আরো ভিন্ন প্রসঙ্গ নিয়ে দেশ পত্রিকাতে একটা লেখা ছিল। তো দেশ পত্রিকা থেকে সেই লেখার অল্প একটু অংশ কেটে আমি ওই লেখাটা টিকা সূত্রে আর কি দিয়ে রেখেছিলাম, প্রসঙ্গ কথায় দিয়েছিলাম। এই করে একটা লেখা আর কি বেড়ে উঠেছে। এরকম কাজ থেকে কি জিনিস পাওয়া যায়, এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। এই কদিন আগেই উনি আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিলেন, যেখানে পরিতোষ সেনের লেখাটা কোনো একটা পোর্টালে আর কি দেওয়া হয়েছে। হুম। সেরকম আমি সেই লেখাটা আবার পড়লাম অনেক দিন পর, এবং আমার জানা মতে এখনো অব্দি হয়তো ওই লেখাটি সত্যজিতের অগ্রন্থিত লেখা।
যদিও আমি সেটা কথা উল্লেখ করিনি, কারণ আমি সঠিকভাবে জানি না, তবে আমার মনে হয়েছে ওটা অগ্রন্থিত লেখা, হয়তো খুবই একটা মামুলি লেখা কিন্তু অগ্রন্থিত লেখা। আর এই বইটাতে যেটা করেছি, ওই পূজাকে বলে পুনেন্দুবর্তীর একটা অনেক পুরনো ছবি দেশেই, ওটা বোধহয় নববর্ষে সিল্কে পাঞ্জাবি পরে আছে নীল রঙ, ওটা দিয়েই আমি ব্লার্ব করেছিলাম, সেকেন্ড ব্লার্বটা করেছিলাম। ওই ছবিটাও অপ্রকাশিত ছবি, আজ অব্দি বোধহয় কোথাও দেয়নি, দেশের ব্যক্তিগত সংগ্রহ, দেশের ব্যক্তিগত সংগ্রহ আর কি। তো এইগুলো হয়তো আমি বইতে কোথাও লিখিনি, কিন্তু এই ছোট ছোট কাজের হচ্ছে গিয়ে জায়গাগুলো মজা আর কি। মজার, সেটাই আনন্দের। হ্যাঁ। তখন কথা হলো যে চিদানন্দ দাশগুপ্তর উপর যে লেখা 9টা দুই যখন দিয়েছিলি, সেখানে তোর নাম ছিল, এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে বাংলা হরফ কেন সবার সেরা, এটা এদেশে তো বোধহয় সেটা আর বেরোয়নি, বাংলাদেশে ওরা বার করেছিল, সেটা দুর্দান্ত একটা বই। আমার মানে এরকম কাজ যত হয় তত ভালো। সেখানেও তোর নাম ছিল এরকম। আমি শুরুতেই যেটা বলছিলাম যে শুধুমাত্র যে সম্পাদনার কাজ করছিস তা নয়, আশেপাশে এরকম বিভিন্ন জনকে সাহায্য করা, এবং তুই যেটা বললি যে যখন আমি অন্যকে সাহায্য করছি, সাহায্য ঠিক না মানে এইরকম মানসিকতা একটা দারুণ। এই বাংলা হরফ কেন সবার সেরা এই বইটা তুই আমায় খোঁজ দিয়েছিলি সেটা। আচ্ছা, আমি একদম শেষ একটা প্রশ্ন, তাই দিয়ে আমি শেষ করছি, যে আমার মনে হয়েছে যে এই সম্পাদনা, আমি ভুল বললে ঠিক করে দিস, যে সম্পাদনা এইটা দুটো বিষয়ের সঙ্গে যুক্ত আছে, একটা হচ্ছে টেকনিক্যাল একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে অ্যাস্থেটিক্যালি আমি কতটা শৈল্পিক ভাবে কতটা সুন্দর হচ্ছে, এই দুটোর মিশেলে একজন সম্পাদককে সেই দুটোর মিশেল খেয়াল রাখতে হয়। অ্যাস্থেটিক পার্টটা তো একজন মানুষ তিনি ভাবছেন। এইবারে ধরেন সম্পাদনার ক্ষেত্রে প্রথমে আমি বলছি যে একটা বাক্য ঠিকঠাক ভাবে সাজানো হয়েছে কিনা, ফন্ট সাইজ অনেক সময় দেখা যায় যে একই লেখার হয়তো টেকনিক্যাল কারণেই কোনো এক জায়গায় ফন্ট সাইজ একটু বেশি, কোনো জায়গায় কম, এরকম বিভিন্ন রকম অসুবিধা দেখা যায়। এই সময়ে বাজার দখল করে নিচ্ছে যে একদম নবীন অবস্থায় আছে, নবীনও আমি হয়তো বলবো হাঁটতেও শেখেনি, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোর কি মনে হয় যে একজন সম্পাদকের জায়গা, আমরা অলরেডি দেখছি যে, আমি বাংলা ভাষার ক্ষেত্রে এখনো বলছি না, আমি ইংরেজি ভাষার ক্ষেত্রে এআই কিন্তু অনেকটা এগিয়ে আছে, গ্রামারলি যদি আমি বলি, হ্যাঁ, যে সে পুরো বাক্যের গঠন পুরো ঠিকঠাক করে সে দিচ্ছে, এবং অনেক তুই জানিস যে প্রচ্ছদ এআই তৈরি করে দিচ্ছে অনেক ক্ষেত্রে। কিরকম হচ্ছে আপাতত আমি বলছি যে এআই এর একদম শুরুর সময়, সেই জন্য খুব ভালো হচ্ছে আমি সেরকম আমি ধরছি না, কিন্তু আস্তে আস্তে সে কিন্তু গুটি গুটি পায় ভালো মতোই এগোচ্ছে। তোর কি মনে হয় যে সম্পাদকের জায়গায় এআই নিতে পারে? বাংলা বাজারে বাংলা বই বা বাংলা পত্রপত্রিকার সম্পাদনা এআই খেতে পারবে না। তার কারণ হচ্ছে যে এআই এর পক্ষে কত পুরনো যে বাংলা বই তার রেফারেন্স খুঁজে বার করা বা বিভিন্ন আর্কাইভ সেগুলো থেকে বার করা, সেগুলো তো ওপেন সোর্স নয় কোনোটাই, সেটা এআই করতে পারবে না। তার জন্য তোমাকে একটা লোক লাগবে, একটা সম্পাদক লাগবে বা একটা সংকলক। সেটা তো সংকলকের কাজ, সংকলক জোগাড় করে দিল, এবার এআই হচ্ছে, ধরো তুমি কোন বইয়ের কোন প্রথম প্রকাশ, এটা এআই করতে পারবে না, কারণ সে বইটা ওপেন সোর্স নেই। বা কোনো একটা লেখা, ধরো একটা পুরনো মহানগর পত্রিকাতে বেরিয়েছিল, সেটা আজকাল পত্রিকাতে বেরিয়েছিল, সেটা এআই কোথা থেকে পাবে? এআই পাবে না, আর্কাইভড নয় বলে। আর্কাইভ নয় বলে। এবার যদি আর্কাইভড হয় কখনো, সুতরাং সেই কাজটা এআই করতে পারবে না। তবে এসব ছাড়াও ধরো তুমি কোন জায়গায় কোন টিকাটা ইউজ করবে, কোনো একটা লেখার কতটুকু জায়গা কাটবে, সেটা তো সম্পূর্ণ তোমার ব্যাপার আর কি। মানে কাজে সাহায্য করবে বলছিস, কিন্তু এআই যেটা করতে পারে সেটা হচ্ছে যে বিভিন্ন পত্র পত্রিকায় বেরোনো যে ছবি, তার কোয়ালিটি গুলো ভালো থাকে না, সেটা হয়তো ফটোশপ যদি কেউ ইউজ করতে না পারে, তাহলে হয়তো এআই দিয়ে সেটাকে অনেকটা ঠিক করা যায়।
আমি নিজেও দেখেছি সেটা করে এনহ্যান্স করা যায় অনেকটা, সেটা হয়তো করতে পারবে, কিন্তু টেক্সটে, বাংলা টেক্সটে হয়তো এআই কোনো সেভাবে মানে দাঁত বসাতে পারবে না। আচ্ছা, একটা জিনিস আমার খুব জানার ইচ্ছে আছে, এটা আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে হয়েছে এবং আমার ধারণা তোর ক্ষেত্রে হয়েছে কিনা আমি জানি না, যে অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো কোনো একটা বিষয় নিয়ে কাজ করছেন এবং সেই কাজের জন্য যেরকম বন্ধু বান্ধবদের সাহায্যের প্রয়োজন হয় সেই রকম সাহায্য তারা চাইলেন, এবং আমরা ঠিক সাহায্য হিসেবে নয় যে সেরকম ভাবে কোনো লেখা বা যে যা কিছু আছে স্ক্যান করে বা বিভিন্ন রকম ভাবে তাদেরকে যোগান দিলাম, তাকে দিলাম। তারপরে দেখা যায় যে এই যোগান দেওয়ার পরে আস্তে 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 যোগাযোগটা কমতে থাকে, যে যখন সেই প্রাপ্তিটা হয়ে গেছে মোটামুটি, তারপরে দেখা যায় যে হ্যাঁ আচ্ছা, এইবারে আস্তে 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 একটা সময় দেখা যায় যে অচেনাই প্রায় হয়ে গেছে, তখন তার আর খোঁজ বা কোনো কিছু সেটা থাকছে না। এবং একটা সময় এরকমও হয়েছে যে বই প্রকাশ হয়ে গেছে, আমি আমার নিজের ক্ষেত্রে বলছি যে বই প্রকাশিত হয়ে গেছে, আমি খোঁজও পাইনি, হ্যাঁ, এবং তারপরে যখন সেই দেখেছি যে বইয়েতে, এবং সেখানে সেই উল্লেখটুকুও কোনো রকম ভাবে নেই, কোথাও যেন পুরো কাজটা আমি একা করেছি। হ্যাঁ, এই আমি একা, হ্যাঁ, সেখানে আমার কারোর সাহায্য নিতে হয়নি, কোনো রকম ভাবে কোনো সাহায্য নিতে হয়নি। আমি দেখেছি যে তুই যাদেরকে সাহায্য করেছিস চিদানন্দ দাশগুপ্তর বইয়ের ব্যাপারে, হ্যাঁ, সেখানে কিন্তু নাম উল্লেখ আছে, বাংলা হরফ কেন সবার সেরা সেই বইতে তোর নাম উল্লেখ আছে এবং বিভিন্ন ক্ষেত্রে তোর নাম উল্লেখ করেছেন। তা এরকম কখনো হয়েছে যে নাম উল্লেখ করা হয়নি, যে কেউ একজন যে তুই কাজে সাহায্য করছিস, এবং আমার মতোই ওইরকম হয়েছে যে সেখানে গিয়ে দেখছিস? হ্যাঁ মানে আহ, বাংলা বইয়ের লেখক, কবি, সম্পাদক, এরা না বেশি সময় ভাবেন যে কৃতজ্ঞতা স্বীকারে ও নিজে বাদে মানে অন্য কারোর নাম দিলে তার ওজন কমে যায়, মানে সেই সম্পাদকের ওজন হয়তো কমে যায়, সেই কবির হয়তো ওজন কমে যায়, কি সেই লেখকের যে গদ্য লিখছে, কোনো গল্প লিখছে কি কোনো উপন্যাস লিখছে, তার হয়তো ওজন কমে যায়, হয়তো সেই জন্য নাম দেওয়া হয় না। হ্যাঁ, আমার ক্ষেত্রে এরকম প্রচুর হয়েছে, এখনো হচ্ছে, হবেও, পরবর্তীকালেও হবে আমি জানি, কিন্তু এই জন্য আমি লোককে, কেউ জিনিস চাইলে আমি তো না করতে পারি না, হ্যাঁ, সেটা এটা আমি অবশ্যই দিয়ে নয়। থাকি। তবে এরকম আরো ভালো ব্যাপারও ঘটেছে। হ্যাঁ, তুমি যেটা বললে ওরকম হয়েছে, যে সে হয়তো চেয়েছিল, আমি ভুলেও গেছি তাকে আমি কি দিয়েছিলাম, 1 বছর কি 1.5 বছর পর যখন বইটা বেরিয়েছে, তখন বইটা খুলে দেখছি যে যেটা দিয়েছিলাম সেটা রয়েছে, আমার নামটি নেই। খারাপ লাগে না এখন আর না, তবে ভালো ব্যাপার হয়েছে। ধরো সরঞ্জিত দা, মানে সরঞ্জিত চক্রবর্তী, তার সঙ্গে আমার প্রচুর আলোচনা হয়, এখনো হয়। তো কবিতা নিয়ে প্রচুর আলোচনা হতো, গদ্য নিয়েও আলোচনা হতো। দাদা এরকম অনেক কবিতা আমাকে লিখে পাঠিয়েছেন, সেই নিয়ে আলোচনা হতো। এই করে আমি জানিও না, আমি নিজে যখন কিনেছি সে বই তখন দেখেছি যে 4টে বইতে আমার নাম আছে, কৃতজ্ঞতা শিকারে বা ঋণ শিকারে। দাদাকে আমি তখনই হয়তো ফোন করেছিলাম বা হোয়াটসঅ্যাপ করেছিলাম যে এটা তো আমাকে বলেননি, এটা তো আমি জানি না। তো ওই রকম ব্যাপার, তো এরকম ব্যাপার হয়েছে। আহ, একজন দাদা, আমার নামটা ঠিক মনে নেই, কেতকী কুশারী ডাইসনের একটা বই আমার থেকে চেয়েছিলেন, আনন্দের বই, শিকড় বাকর নাম বোধ হয়, আমি তাকে স্ক্যান করে দিয়েছিলাম, 5 বছর হয়ে গেছে। এই বছর কয়েক আগে না, ওই সময় তিনি বলেছিলেন তিনি বোধহয় কোনো পিএইচডির কাজ করছেন বা কিছু, থিসিস বোধহয় রেডি হয়ে গেছে। এই বছরখানেক আগে কি কয়েক মাস আগে আমাকে আবার মেসেজ করেছিলেন, ওই 4 বছর পর আবার এই প্রথম মেসেজ, যেটা প্রায় হয়ে গেছে, আরো একটা কিছু জিনিসের দরকার। আমার খুব ভালো লেগেছিল এইটার জন্য যে আহ, এত বছর পর সে আমাকে মনে রেখেছে। মানে আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আমি জানি কি দিয়েছিলাম, আমার মনে পড়ছে না, এরকম হয়েছে। হ্যাঁ, বিভিন্ন বইতে নাম গেছে, আমি আবার যাই। নাম উল্লেখের এটা আমি বলছি না, কিন্তু আমার যেটা সবচেয়ে খারাপ লাগে, হ্যাঁ, যে তারপর থেকে পুরো অচেনা হ্যাঁ, তারপর হয়ে থেকে যাওয়া, পুরো এরকম মানে অচেনা হয়ে বইয়ের যায়। আদান প্রদান হতেই থাকে, মানে যে হ্যাঁ, ধরনের তুইও আমার কাছে হয়তো কোনো বিভিন্ন সময় বিভিন্ন লেখা বা কোনো কিছু চেয়েছি, আমি পাঠিয়েছি, হ্যাঁ, এবার আমি আমার দরকার তুই পাঠিয়েছিস, হ্যাঁ, এবার অবশ্যই যখন ধরে নে সেই কাজটা হচ্ছে, আমরা নাম দিলাম বা না দিলাম, কিন্তু আমি যদি পুরো অচেনার মতো ব্যবহার করি যে হ্যাঁ এর সঙ্গে আমি যোগাযোগ রাখলে, এইটা হ্যাঁ। আমার খুব অবাক না, লাগে আমি যে যেরকম কি করি, ধরো গৌতম আইচ,
বা নিলয় হাজরা আছেন, পিয়ালিদি আছেন, এদের তো প্রচুর বইপত্র আছে এবং এদের সঙ্গে আমার একেবারে ঘরের লোকের সম্পর্ক। তার মানে কি এই যে তারা কোনো বই দিলে আমি তার নাম দেবো না, তা তো নয়। তাদেরকে নাম দেওয়াটা আমার কর্তব্য, এবং যদি কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান ডাকাটাও তো আমার কর্তব্য, আমি এটা মনে করে থাকি। ধরো অগ্রন্থিত প্রবন্ধ সংগ্রহের সময় ঋদ্ধিদা, মানে ঋদ্ধি গোস্বামী, আমি একটা লেখার সাল জানতাম কিন্তু কোনো লেখাটার মাস বা ডেট জানতাম না। ঋদ্ধিদা আমাকে ওই মাস আর ডেটটা খুঁজে দিয়েছিল। এই বইতে কিন্তু ঋদ্ধিদার নাম আছে, তো আমি ওটাতে বিশ্বাসী। এটা যদি কেউ প্রয়োজন। যেটুকু হেল্প করে সেটাতে বিশ্বাসী। যেমন ধরো দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, বিরাট নাম করা একজন লোক। উনি আমাকে সত্যজিৎটা বই করার সময়, মানে পূর্ণেন্দুপতি সত্যজিতে বিভিন্ন লোকের ছবি ছিল। এই ক্যাপশন লেখার সময় কার পাশে কে বসে আছে একজনের নাম আমি জানতাম না। আচ্ছা, অনেককে জিজ্ঞেস করেছি, মানে বিভিন্ন বিখ্যাত লোককেও জিজ্ঞেস করেছি সিনেমা জগতে, কিন্তু তারা কেউ বলতে পারেনি। ওটা সিনেমা সংক্রান্ত একটা অনুষ্ঠান ছিল 1977-এর। তা একদিন দেবজিৎ বাবুকে বলাতে দেবজিৎ একদম কিচ্ছু না ভাবে নামটা বলে দিয়েছে, তুমি নামটা পেয়ে গেলে। এই নামটা সে যে বললো, তার পেছনে তার একটা বিরাট পরিশ্রম আছে। সেটাই। এই পরিশ্রমের জন্য তার নামটা দেওয়া হয়, তাটা উচিত আমার মনে হয়। গোটা বইতে সে কিন্তু ওইটুকুই খালি বলেছেন, আর একটা সাল বলে দিয়েছিলেন, একটা নাম বলে দিয়েছিলেন। তা তুমি বলবে যে এইটুকুর জন্য কি কেউ কৃতজ্ঞতা স্বীকার দেয়? কিন্তু কিন্তু আমার মনে হয় ওইটুকু দেওয়াটা উচিত, এবং আমি তার বাড়িতে গিয়ে এই বইও দিয়ে এসেছিলাম, কারণ ওইটুকু অনেক জরুরি। আমার সম্পূর্ণ কাছে অন্তত খুবই করলো, জরুরি। কাজটাকে সম্পূর্ণ করছে। কাজটা সম্পূর্ণ করলো অবশ্যই। এবং ওই ছবিটা আগে যেখানে ছাপা হয়েছিল সেখানেও কিন্তু সেই লোকটির নাম ছাপা হয়নি, এই প্রথম সেই লোকটির নাম ছাপা হলো। এবং সেই লোকটি মনে হয় খুব একটা পরিচিত নয় আর কি। আমার মনে হয়েছিল ছাপাটা খুব দরকার, কারণ একটা রোতে ধরো 5 জন বসে আছে, 1 2 বললে, 4 5 বললে, 3 নাম্বারটা বললে না, একদম এটা খুব খারাপ খারাপ। একটা ব্যাপার লাগবে। এই খুচরো খাচরা জিনিসগুলোতে আমার মনে হয় নজর দেওয়াটা উচিত। তুমি যে একটু আগে বলছিলে না নতুন সম্পাদকরা কি করবেন, এটাও করাটা উচিত। কৃতজ্ঞতা শিক্ষাটা সঠিকভাবে দেওয়া উচিত। এবং আমার এখনো মনে আছে যে আমি সেদিনকে আমার বোনের ডেলিভারি হয়েছিল, তার পরের দিনই আমার বই প্রকাশের অনুষ্ঠান ছিল বইমেলাতে। সেইখানেও আমি কিন্তু ওই পূর্ণেন্দুবর্তীর সত্যজিতে কৃতজ্ঞতা শিকারের যাদের যাদের নাম ছিল, যে প্রতিষ্ঠানের নাম ছিল, আমি তাদেরকে আলাদা করে কার্ড পাঠিয়েছিলাম আগের দিন মানে কদিন আগে, এবং আসতে বলেছিলাম। এবং মঞ্চে দাঁড়িয়ে আমি যে ছোট্ট কথা বলেছিলাম তাতে তাদের নামও বলেছিলাম। আমার মনে হয় সেটা বলাটা উচিত, কারণ তাদের ওই সাহায্য ছাড়া এই বইটা তৈরি হতো না। আমার কখনোই মনে হয় না যে একটা যে সম্পাদক সে একা সব কাজটা করতে পারে। সন্দীপন দা এই কথাটা আগেও বলেছে, আমি এই কথাটাতে বিশ্বাসী যে হয়তো নাম যাচ্ছে আমার একার, কিন্তু সম্পাদনাটা হয়তো অনেকে মিলে আমরা করছি। সে ভাবনাটা হয়তো আমার একার, কিন্তু সে ভাবনার যোগান অনেকে মিলে দিচ্ছে। এবং এখানেই তো সেই আনন্দটা যে যখন বইটা তৈরি হচ্ছে, হচ্ছে অবশ্যই সেই আনন্দ যে এই বইটাতে আমিও আছি, আমারও বই। হ্যাঁ, মনে হয় আমার বিভিন্ন দাদারা বিভিন্ন সময় বলেছে যে এইবার মনে হচ্ছে বেশ আমারও একটা বই বেরোচ্ছে। যেমন আমি সরঞ্জিত দাকে বললে যে দাদা আপনার বই বেরোলে মনে হয় আমারও বই বেরোচ্ছে। এটা একটা অদ্ভুত আনন্দ। এটা মানে যে ফিল করে সে করে, যে করে না তার এই ফিলটা নেওয়াটা দরকার, তবে সে বুঝবে আর কি। তবে হ্যাঁ, আমার মনে হয় তাকে এইভাবে অ্যাড্রেস করাটা, পাবলিকলি অ্যাড্রেস করাটা খুব দরকার। কেন করে না আমি বলতে পারবো। এই আনন্দ বজায় থাকুক এই চিরজীবন, আর নতুন নতুন আরো বই বেরোক। এখানে বছরের যে পরপর 21, 22, 23, 24, 25টা হয়তো বাদ গেল, 2025 সাল, 26 থেকে আবার প্রত্যেক বছর, এবং খুব ভালো ভালো কাজ হোক এইটা চাইবো। আমাদের সঙ্গে আজকে পেলাম অয়নকে, অয়ন দত্ত, তরুণ একজন সম্পাদক এবং বই পাগল সন্দীপনদার কথায়। সেই অয়নের সঙ্গে দীর্ঘ একটা আড্ডা হলো, অনেক কিছু জানা গেল, ওর নতুন কাজ সম্পর্কে জানা গেল, এবং আশা করছি যে প্রশ্নগুলো আপনারা মাঝে মাঝে ফেসবুকে বারবার করতে থাকেন যে নতুন কি কাজ বেরোচ্ছে, কলকাতা সমগ্র এরপরে কবে বেরোচ্ছে, খুব শিগগিরই বেরোবে। ভালো থাকবেন, দেখা হবে আবার। নমস্কার। নমস্কার।